Okay. Okay. We're now live. জিয়া মিউট আছো। শুভ সন্ধ্যা। বাংলাদেশ সহ দূর দূরান্তের সকল দেশ থেকে যে সকল ভাই বন্ধু আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের সাপ্তাহিক আলোচনা আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আমাদের 4 জন বিশেষ অতিথি উপস্থিত আছেন। প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমি নাসিমা খান, উনি চিফ অপারেটিং অফিসার প্রমোটিং সাস্টেনেবল লাইভলিহুড ফাউন্ডেশন। নাসিমা আপা আমাদের সাথে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে কানেক্টেড আছেন। তারপরেই পরিচয় করে দিচ্ছি ডক্টর ফজলে নাসিম খান ভাইকে, উনি একজন এপিডেমিওলজিস্ট, ফুলটন কাউন্টি হেড অফ বোর্ড অফ হেলথে উনি কর্মরত আছেন। ফজলে ভাই আমাদের সাথে কানেক্টেড আছেন আটলান্টা থেকে, যুক্তরাষ্ট্র আটলান্টা থেকে। এরপরেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি ডক্টর সাদিয়া চৌধুরী। সাদিয়া আপা সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে বিশ্ব ব্যাংকে কর্মরত আছেন এবং সাদিয়া আপা এখন আমাদের সাথে কানেক্টেড আছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে। তো আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমে আপনাদেরকে একটু আমাদের কোভিড এর লেটেস্ট অবস্থাটা একটু বলে নেই। আমার কাছে তথ্য আছে। ঢাকা বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস প্রতি সপ্তাহে একটা ছোট বুলেটিন বার করে এবং সেই বুলেটিনের তথ্য অনুযায়ী মে মাসের 29 থেকে জুন মাস পর্যন্ত এক সপ্তাহে নতুন আক্রান্তের সংখ্যা হলো 17,242 জন এবং মৃতের সংখ্যা 222 জন। এ নিয়ে সর্বমোট বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 57,564 জন এবং মৃতের সংখ্যা 781 জন। এবং দেশে বিদেশি অনেক বিশেষজ্ঞরাই মন্তব্য করছেন, ওনাদের মতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা এই জুন মাসের শেষের দিকে ডাবল হবে। সুতরাং আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কোন একটা ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। আমি প্রথমে একটু যেতে চাচ্ছি ডক্টর ফজলে নাসিম খান টিপু ভাইয়ের কাছে। উনি একজন এপিডেমিওলজিস্ট এবং আটলান্টা একটা খুব বড় ধরনের একটা শহর যুক্তরাষ্ট্রের, এবং আটলান্টার প্রথম থেকেই টিপু ভাই কোভিড এর কন্টেইনমেন্ট এবং প্রিভেনশনের কাজে উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে থেকে উনি অনেক লেসন্স, উনি অনেক শিক্ষা গ্রহণ করেছেন। আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো বড় শহর আজকে কোভিড এর হটস্পট, তার মধ্যে ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, এই 3টি নাম প্রায় পত্রপত্রিকা আসছে। আমি টিউ ভাইকে বলবো যে উনি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আটলান্টার যে কোভিড এর উপরে যে ওনারা কিভাবে ওনারা কন্টেইনমেন্ট এবং প্রিভেনশন ওনারা কিভাবে করছেন এবং সেখানকার যে পজিটিভ লেসন্স লার্ন, হ্যাঁ, সেগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজে লাগাতে পারি, এই সম্পর্কে একটু আমাদেরকে বলেন। টিউ ভাই, আপনার কাছে যাচ্ছি। টিপু ভাই শুনতে পাচ্ছি না। সরি, ধন্যবাদ। আমি টেকনোলজিক্যালি একটু চ্যালেঞ্জড। এনিওয়ে, সো যেটা বলছিলাম, থ্যাংক ইউ আমাকে এই ইয়েতে ফোরামে আমন্ত্রণ জানানোর জন্য। তো যেটা আর কি সত্যি যে আমাদের জর্জিয়া আমেরিকার যে কোভিড এর সিচুয়েশন তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায় অনেক অনেক খারাপ। কারণ টোটাল যে নাম্বার যেটা বলা হচ্ছে বাংলাদেশের যে ইভেন মৃতের সংখ্যা যেটা বলা হচ্ছে ওই তুলনাতে ইভেন আমেরিকার এরকম একটা মিড সাইজ স্টেট যেটা হচ্ছে জর্জিয়াতে অ্যালোন আমাদের 50,000-এর উপরে কোভিড এর কেস আছে এবং জর্জিয়া একমাত্র জর্জিয়া স্টেটেই আমাদের প্রায় 2,500-এর উপরে মৃত্যু হয়েছে কোভিড এর। তার মধ্যে অ্যাটলান্টা ডেফিনেটলি জর্জিয়া সবচেয়ে বড় শহর, এটার রাজধানীও বটে।
তো অ্যাটলান্টা এরিয়াতেই যেটা ফুলটন কাউন্টি এবং অ্যাটলান্টা এবং এর আশেপাশে কয়েকটা ছোট ছোট শহর নিয়ে যেটা ফুলটন কাউন্টি, শুধু এই এরিয়াতেই আমাদের আছে প্রায় 5,000-এর উপরে কেস, এবং পুরো বাংলাদেশের চাইতে আমাদের এখানে মৃতের সংখ্যা আরো বেশি, 250 জনের উপরে কালকে পর্যন্ত ছিল আর কি। তো এটা ইভেন কনস্ট্যান্টলি চেঞ্জিং নাম্বার, কারণ প্রতিদিন আমরা সকালবেলায় অ্যানালাইজ করি। তো বাংলাদেশের থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট হচ্ছে যে আমরা এখানে প্রত্যেক দিন শনি রবিবার সহ আমরা নাম্বারগুলো মনিটর করি, এবং এটা দিয়ে আমাদের যেটা জিয়া আমাকে যেটা বলতে বলেছে যে কিভাবে আমরা কন্টেইনমেন্ট এবং ইয়ের এটাকে এই রোগটাকে বা এই এপিডেমিকটাকে কন্টেইন করা যায়, সেটা আমরা চেষ্টা করি আর কি, যাতে করে ডেটা ড্রিভেন কোনো ডিসিশন আমরা নিতে পারি। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে এই যে রিপোর্টিং, এগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেটা আমি জানি যে জিয়া আমাকে টাচ করতে বলেছে, যে বড় শহর হিসেবে অ্যাটলান্টা, কিভাবে আমরা অ্যাটলান্টা বা এর আশেপাশে সবকিছু মিলে কিভাবে আমরা এটাকে অ্যাপ্রোচ করি ভার্সাস যাতে করে ঢাকা বা চিটাগাং বা নারায়ণগঞ্জের মতো শহরের সাথে সেটা একটা তুলনা হতে পারে। প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের যে রিপোর্টিং মেকানিজমটা, সেটা ডেফিনেটলি আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো জায়গার চাইতে অনেকটা উন্নত এবং অনেকটা রোবাস্ট, মোর রোবাস্ট। এখানে রিপোর্টিং অ্যাজ ইউজুয়াল সবচেয়ে বেশি যেটা হয় কোভিড এরটা হচ্ছে 90% অফ ইট কামস ফ্রম ল্যাবরেটরিজ। তো সেটা আমাদের স্টেট ল্যাবরেটরি হোক বা সিডিসি ল্যাবরেটরি হোক অথবা প্রাইভেট ল্যাবরেটরিজ হোক। বর্তমান কালে প্রাইভেট বা বেসরকারি ল্যাবরেটরি গুলোই হচ্ছে যারা প্রায় 80-90% টেস্টিং এদের কাছ থেকে হচ্ছে। আচ্ছা, সো এইখান থেকে হয় ল্যাবরেটরি থেকে একটা বিগ চাঙ্ক অফ রিপোর্টস কাম, এন্ড দেন সাথে সাথে আসে হাসপাতালগুলো থেকে। তো ওইটা যদি না হয়, আমি কেন বলছি যে সার্ভেইলেন্স বা যে কোনো জিনিসের টোটাল ইয়েটা বুঝতে হলে আমাদেরকে টোটাল ভলিউম অফ হোয়াট উই আর ডিলিং উইথ, এইটা যদি আমরা না জানি, তাহলে উই আর অল জাস্ট সার্চিং ইন দ্য ডার্ক। আচ্ছা, তো এই জন্য প্রথম কথা হচ্ছে যে রিপোর্টিং মেকানিজমটা কত রোবাস্ট ইন বাংলাদেশ, সেটা আমার এই মুহূর্তে জানা নাই, বা আমি সত্যি কথা বলতে পারবো না কিভাবে সব রিপোর্টিং হয়, এবং সত্যি কথা যে নাম্বার গুলো আসছে, how genuine those numbers are, that is something to be looked at. Okay, so let's imagine that it is really close to what the reality is. That's fine. Even if that is to be taken in their consideration, তাহলে এখন next what? আমাদের cases যখন reported হচ্ছে, so a few things have to happen in sequential order. প্রথম কথা হচ্ছে যে কোনো কেস, সেটার আবার অধিকাংশরাই হচ্ছে মেজরিটি ওগুলা আসে আপনার এসিমটোম্যাটিক, আর যদি বা সিমটোম্যাটিক থাকেও মাইল্ডলি সিমটোম্যাটিক। দুই রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এসিমটোম্যাটিক আর মাইল্ডলি সিমটোম্যাটিক, তার আগেও আবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে কিভাবে ওরা কনফার্ম। তো আমরা জানি যে বাংলাদেশেও এখন অনেকে সিরোলজিক্যাল টেস্ট করছে, আমেরিকাতেও করছে, কিন্তু অ্যাজ অফ টুডে আপনি যদি একটু বলতেন যে অ্যাসিম্পটোমেটিক বলতে আসলে কি বোঝায়, একটু সাধারণ সবার বোঝার জন্য। আমি খুবই দুঃখিত যে আমি আসলে অ্যাজিউম করে নেই যে সবাই বুঝবে, সেটা ঠিক না। আচ্ছা, এসিমটোম্যাটিক হচ্ছে যাদের কোনো সিমটম নাই অফ কোভিড। তো আমরা কোভিড এর যে টিপিক্যাল সিমটমস, যেগুলো এখন 8-10টা সিডিসি ইনক্লুড করেছে ইন দেয়ার কেস ডেফিনিশন, কিন্তু মূলত যেটা হচ্ছে যে ফিভারিশনেস, জ্বর ভাব, সর্দি কাশি ভাব এবং শ্বাসকষ্ট, এই তিনটা হচ্ছে মানে যেগুলো দ্য কার্ডিনাল সাইন্স এন্ড সিমটমস অফ কোভিড। আর এসিমটোম্যাটিক হচ্ছে যাদের কোনো রকম সিমটমসই নাই, তাদেরকে বলা হয় এসিমটোম্যাটিক। তো এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে ইট ইজ এ ভাইরাস দ্যাট ক্যান লিভ ইন দ্য নেজোফ্যারিংস, আমাদের সব শ্বাসতন্ত্রে বিশেষ করে এটা থাকে। সো এই জন্য এটা ওখানে সার্ভাইভ করতে পারে, যা নট নেসেসারিলি যে আছে বলেই যে সিমটমস ডেভেলপ করবে এমনও কোনো কথা নেই। সো ও যাদের সিমটম কোনো সময় ডেভেলপ করে না, তাদেরকে এসিমটোম্যাটিক বলা হয়। কিন্তু what is important is to understand যে asymptomatic or not, symptomatic or asymptomatic, both are equally able to transmit the infection. সেখানে আমি এটাতে একটু টাই আপ করব later on, যে যেহেতু আমরা এই ইনফেকশনটা ট্রান্সমিট করতে পারি whether we are symptomatic or asymptomatic, কাজে আমাদেরকে ইমিডিয়েটলি যখনই আমরা জানতে পারবো যে কেউ পজিটিভ, তাদের জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে। তো দ্য কোয়েশ্চেন আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন জিয়া, যে কি করছে অ্যাটলান্টা বা আমেরিকা ইন জেনারেল,
প্রথম কথা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা কেসকে পাই, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই কেসের সাথে কথা বলতে চেষ্টা করি। সেটা কেসের সাথে কথা বলে টু আন্ডারস্ট্যান্ড যে কবে থেকে শুরু হয়েছে, সিমটমস কবে থেকে অনসেট হয়েছে, বা আপনার কি কি রিস্ক ফ্যাক্টরস আছে সেটা ডিটারমিন করাটা খুবই ইম্পর্টেন্ট, জরুরি। এই জন্য যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা যেটা আছে যে ও কিভাবে কোথায় আক্রান্ত হলো সেটা আমাদের বুঝতে চেষ্টা করতে হবে। সেটা আমরা না জানি তাহলে সেটাকে স্টপিং দ্য ট্রান্সমিশন তো হবে না। আচ্ছা, তো প্রথম কথা যেটা আমরা বলি যে কেউ কেস হিসেবে আসে, যে তাদেরকে আমরা আইসোলেটেড থাকতে বলি, আইসোলেট করতে বলি অ্যাটলিস্ট ফর 14 days ফ্রম দ্য ডে অফ অনসেট অফ সিমটমস। অ্যাকচুয়ালি আমরা আরেকটু 2টা দিন অ্যাড করে দিই, ফ্রম 2 days প্রায়ার টু দ্য অনসেট অফ সিমটমস, যেটাকে প্রোড্রোমাল স্টেজ বলা যায়। এনিওয়ে, কেন সেটা? কারণ আইসোলেশন হচ্ছে the most proven way of stopping the transmission from one person to other. এখানে দুটো ওয়ার্ড আছে যেটা সাধারণ মানুষ গুলিয়ে ফেলে, আইসোলেশন আর একটা হচ্ছে কোয়ারেন্টিন। সো এটা আমি জাস্ট খুব সিম্পল ওয়েতে বলবো যে আইসোলেশন হচ্ছে যারা আক্রান্ত তাদের জন্য আইসোলেট করাটা হচ্ছে আইসোলেশন। কোয়ারেন্টিন আর আইসোলেশনের মধ্যে তফাৎ কোনোই তেমন নাই। কোয়ারেন্টিন হচ্ছে যে যেই আক্রান্ত ব্যক্তির আশেপাশে যারা ক্লোজ কন্ট্যাক্টে ছিল, যাদেরকে ক্লোজ কন্ট্যাক্ট বলা হয়, তারা যাবে কোয়ারেন্টিনে, বিকজ তারা হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনাময় যাদের ওখানে ট্রান্সমিশনটা হয়েছে। কিন্তু তাদের থেকে যাতে ফার্দার ওইটা আর কারোর দিকে ট্রান্সমিটেড না হতে পারে, এই জন্যই তখন আমরা তাদেরকে বলি ঠিক একই রকম 14 দিনের জন্য কোয়ারেন্টিনে যেতে হবে। এখন কথা হচ্ছে যে এটা মানা কি না মানা। এটা সত্যি কথা বলতে যে আমি বাংলাদেশের যেটা পেপারে পড়ি এবং অন্যান্য যে সেখানে কোনো এনফোর্সমেন্ট নাই। আমেরিকাতে এনফোর্সমেন্ট লজ অনেক স্ট্রিক্ট, কিন্তু সেটাকে আমরা ঘরে ঘরে গিয়ে দেখছি না। তো এখানে আমাদেরকে নির্ভর করতে হয় লোকের নিজেদের কমপ্লায়েন্সের উপর, যে আক্রান্ত ব্যক্তি সে আইসোলেটেড থাকছে কিনা, যারা কন্ট্যাক্ট তারা কোয়ারেন্টিনে থাকছে কিনা। টু বি অনেস্ট উইথ ইউ, রিসেন্টলি এখন আমাদের প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা আইন যেগুলো ছিল সেগুলোকে আরেকটু ঝালাই করা হয়েছে, যে কেউ যদি কোয়ারেন্টিন বা আইসোলেশনের আদেশ না মানে তাহলে তাদেরকে ইভেন পুলিশ দিয়ে জেলখানাতে নেওয়ার ব্যবস্থা আছে। তো আমেরিকাতে সেটা সম্ভব, বাংলাদেশে কিনা আমি ঠিক বলতে পারবো না। সো এগেইন, ট্রান্সমিশনটা কিভাবে অ্যাটলান্টার মতো একটা শহরে আমরা কন্টেন করার চেষ্টা করছি, আবারও বলবো চেষ্টা করছি, কারণ সেখানে হচ্ছে তাহলে ইমিডিয়েট হচ্ছে যে কেসদেরকে আইসোলেট করা ফর অ্যাটলিস্ট দ্য পিরিয়ড অফ ইনফেকশাসনেস, কন্ট্যাক্টদেরকে কোয়ারেন্টিনে নেওয়া ফর অ্যাটলিস্ট দ্য পিরিয়ড অফ ইনকিউবেশন। আচ্ছা, সেই সাথে এখন রিসেন্টলি জিয়া যেটা করা হচ্ছে, যে কারণ আমরা প্রথম শুরু হয়েছিল অ্যাটলান্টা বা জর্জিয়াতে মার্চের শুরুতে, আমরা পিকে উঠতে শুরু করি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত পিকে যাই। এপ্রিলের শুরুতে আমাদের গভর্নর বাংলাদেশের মতোই টোটাল স্টেটকে শাটডাউন করে, তার মানে সমস্ত ব্যবসা বাণিজ্য, রেস্টুরেন্ট, সমস্ত কিছু, স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে যায়। এবং এইটার যে এত সুন্দর, আমার আই উইশ দ্যাট আমাদের আরো সময় হাতে যদি থাকতো, আই কুড হ্যাভ শোন ইউ দ্য কার্ভস, যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন, যে যেদিন থেকে গভর্নর স্টেটকে বন্ধ করে দিল, 14 দিন 15 দিনের মধ্যে ড্রামাটিক্যালি দ্য নাম্বার অফ কেসেস স্টার্টেড টু ড্রপ ডাউন। তো এটা ইউ ক্যান ইজিলি সি দ্যাট the social distancing works. So তাহলে the third measure হচ্ছে isolation quarantineরই extension হচ্ছে, যেটাকে আমরা ইনিশিয়াল বলতাম যে containment stage থেকে আমরা বলতাম mitigation stage. Containment হচ্ছে যখন early এবং last stage, যখন আমরা ইন্ডিভিজুয়াল কেস এবং তাদের কন্ট্যাক্টকে করতে পারি। কিন্তু যখন কেসের সংখ্যা এত বেড়ে যায় যে যখন ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কেসকে সময় মতো ইনভেস্টিগেট করারও যখন সময় থাকে না, তখন ইউ গো ইনটু দ্য মিটিগেশন ফেজ। তখন হচ্ছে যে পুরো সোসাইটিকে শাটডাউন করার বা পুরো যে কমিউনিটিকে শাটডাউন করা, সেটাকে বলা হয় তাহলে মিটিগেশন ফেজ। কারণ মিটিগেশন হচ্ছে সেই জিনিস যেটা অলরেডি যেটা হয়ে গিয়েছে সেটাকে আমরা কিভাবে ওইটাকে আরো ম্যানেজ করতে পারি, দ্যাট ইজ কল্ড মিটিগেশন। তো ওইখানে আমি বললাম যে আমাদের এপিক কার্ভস ওয়াজ সো ওয়ান্ডারফুল, যে you can easily see যে 14-15 দিনের মধ্যে the rate of cases started to go down drastically actually. আচ্ছা, so এখন শেষের যেটা আমরা যে স্টেজে এখন পর্যায়ে পৌঁছেছি, অ্যাটলান্টা এবং জর্জিয়াকে আমরা মনে করছি যে we have already reached the peak in late April or sometime in early May, and now
we are plateaued and then gradually declining. The fact is, yes, how do we know that? Again, if you do not hear about the cases, jodi surveillance ঠিক মতো না হয়, then everything is faulty, everything is wrong, then you're living in a fool's world. যদি even if you claim with highest volume যে না না আমাদের সংখ্যা সব কমে গিয়েছে, কিন্তু আসলেই আসল কমেছে কিনা সেটা আমরা তো না জানা পর্যন্ত ইউটিউব। সো হাউ ডু ইউ নো দ্যাট? সেখানে তাহলে আরেকটা হচ্ছে যে অন টপ অফ দ্য রেগুলার মেকানিজম অফ রিপোর্টিং, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে থ্রু দ্য ল্যাবরেটরিজ, থ্রু দ্য হসপিটালস অ্যান্ড দ্য আদার মেকানিজম, সেখানে তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে বাড়তি টেস্টিং, বেশি বেশি করে টেস্টিং করা। কেন? যাতে করে আমরা দেখতে পারি যে ওয়েদার আসলেই যে কমিউনিটিতে যে এটার যে সার্কুলেশনটা অফ দ্য ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস সেটা কি আসলেই কমেছে নাকি ইটস কন্টিনিউইং। যদি কন্টিনিউ করে থাকে, কোন পার্ট অফ দ্য সিটি বা কোন পার্ট অফ দ্য স্টেট, কোন পার্ট অফ দ্য পপুলেশন উইদিন এ পার্টিকুলার সিটি ওইটা বেশি করছে, সেটা যদি আমরা ডিটেক্ট না করতে পারি, then we cannot take the containment or the mitigation measures on that side. So এখানে আসছে the importance of increased and enhanced testing, যেটা গত প্রায় মাসখানেক ধরে আমেরিকার অধিকাংশ স্টেটে হচ্ছে, ইনক্লুডিং ইন অ্যাটলান্টা। So now you have done the testing. Testing এর আবার কয়েক রকম কয়েক রকম প্রকারভেদ আছে, কিন্তু যেটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে পিসিআর টেস্টিং বা নেজাল সোয়াব। হ্যাঁ, সিরোলজিকে এখনো আমেরিকাতে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে কনসিডার করা হয় না। এনিওয়ে, টু মুভ অন, সো আমরা আবারও টেস্টিং করছি কি জন্য? টু ফিগার আউট যে ট্রান্সমিশন হচ্ছে কিনা, মানুষ আক্রান্ত আছে কিনা। তার মধ্যে এগেইন লেটস কিপ ইন মাইন্ড, আবারও সে প্রথম যেটা বলেছিলাম, এসিমটোম্যাটিক ভার্সেস সিমটোম্যাটিক। আচ্ছা, তো সিমটোম্যাটিকদের জন্য ইট ইজ ইজিয়ার টু ডিটেক্ট অ্যান্ড কন্ট্রোল দেম, তাদেরকে বললে তারা একটু ভয়ও পায়। আচ্ছা ঠিক আছে, এসিমটোম্যাটিকই হচ্ছে যেটা সমস্যা। তাদেরকে যদি ভালো করে না বোঝানো হয় যে তাদের যদিও কোনো সাইন সিমটমস নাই, বাট দে আর ইকুয়ালি এবল টু ট্রান্সমিট দ্য ইনফেকশন, তখন সেটা কাজ করবে না। তো এই জন্য তখন আসে যে ইন্টেন্সিভ নেক্সট স্টেজ আফটার টেস্টিং হচ্ছে যে আমি আগেই যেটা বলেছিলাম যে কেস ইনভেস্টিগেশন, থরো কেস অ্যান্ড প্রম্পট কেস ইনভেস্টিগেশন। একজন কেসের কাছ থেকে আমরা ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পিপল দ্যাট হ্যাভ বিন ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্যাট ইন্ডিভিজুয়াল, আমরা উই গেট এ নাম্বার অফ কন্ট্যাক্ট। সেটা 3 জনও হতে পারে, 2 জনও হতে পারে, 30 জনও হতে পারে, 100 জনও হতে পারে। কিভাবে? শুধু যদি একটা মানুষের ফ্যামিলি 2, 3, 4 জন, 5 জন, তাহলে ওই 4-5 জন তাদেরকে কনসিডার করতে হবে যে দে আর দ্য কন্ট্যাক্টস অফ দ্য কেস। যদি ওই লোকটা তার সিমটোম্যাটিক স্টেজের আগে পর্যন্ত কাজে যেয়ে থাকে, সেটা রেস্টুরেন্টেই হোক আর অফিসেই হোক আর যে কোনো কাজে, সেখানে তাহলে হবে আরেকটা একটু ইনক্রিজ নাম্বার অফ কন্ট্যাক্টস। অ্যাজ অপোজ টু দ্যাট, কেউ যদি মনে করেন স্কুল টিচার, সে যদি স্কুল টিচার সে আক্রান্ত অবস্থাতে যে ক্লাস নিচ্ছে এবং গেটিং ইন ক্লোজ প্রক্সিমিটি টু দ্য চিলড্রেন দ্যাট হি অর শি ইজ টিচিং, তাহলে একজন থেকে আমরা উই মাইট ইভেন গেট 200 or 300 কন্ট্যাক্টস, যতজনই আমরা পাই না কেন। সো ইট ইজ ইম্পর্টেন্ট যে ভেরি টাইমলি আমরা প্রত্যেকটা কন্ট্যাক্টকে অ্যাটলিস্ট দুটো মেসেজ দিতে হবে। একটা হচ্ছে যে you have been perhaps probably exposed to the infection, so these are the signs and symptoms of the infection, keep your eyes on for that. If you start developing any of the signs and symptoms, then you need to seek medical care. এটা হচ্ছে প্রথম মেসেজ। বাট ইম্পর্টেন্টলি যে কন্ট্যাক্টস, you have to stay in quarantine for at least 14 days. আমরা এখন রিসেন্টলি গত সপ্তাহ থেকে বলছি যে whether you're symptomatic or not, every contact should get tested at the 10th day from the day of exposure. General average একটা incubation period কে ধরে নিয়ে টেস্ট করা যে ওরা পাচ্ছে কিনা। তাহলে অলরেডি what I said reporting বা surveillance mechanism, testing, case investigation, thorough contact tracing. কন্ট্যাক্ট ট্রেসার্সদেরকে শুধু একবার রিচ করলেই হবে না, কারণ হিউম্যান নেচার হচ্ছে যে তাদেরকে যদি আমি বলি আজকে যে আপনি আপনার নিজের টেম্পারেচার মনিটর করবেন, অসুখ হচ্ছে কি না হচ্ছে দেখবেন, একদিন 2 দিন পরে গা করবে না, পার্টিকুলারলি ইফ হি অর শি রিমেইনস ওয়েল। সো এই জন্য কন্ট্যাক্ট ট্রেসার্স আমাদের একটা অলমোস্ট লাইক অ্যান আর্মি অফ কন্ট্যাক্ট ট্রেসার্স দেওয়া হয়েছে আমাকে এখন, যারা who will be following up with each one of the contacts যদি একদিনও তারা। সো ওইখানে আসছে টেকনোলজির হেল্প, যেটা সাদিয়া আপা শুরুতে বলছিলেন যে সেলফোন অ্যান্ড আদার্স। বাংলাদেশও এখন ফরচুনেটলি ঘরে ঘরে সবার হাতে হাতে সেলফোন আছে। This is exactly how we are also doing it in the US. আমরা আপনার কাছ থেকে আবার শুনবো
That's কিন্তু তার আগে আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের সাথে অডিওতে যুক্ত আছেন ডক্টর জাহিদা ফিজা কবির, উনি চিফ এক্সিকিউটিভ অফিসার সাজেদা ফাউন্ডেশনের। জাহিদা বা, আপনাকে স্বাগতম। আপনি শুনতে পাচ্ছেন? মিউট আছে জিয়া উনি। তো ঠিক আছে, তো থ্যাংক ইউ টিপু ভাই। আপনি যে নন ফার্মাসিউটিক্যাল কিছু ইন্টারভেনশন খুব পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়েছেন, বিশেষ করে কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন, কোয়ারেন্টাইন, হ্যাঁ, এবং আমরা জানি যে সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো কোভিড বা যে কোনো সংক্রামক ব্যাধির জন্য আপনার অত্যন্ত এভিডেন্স বেসড সলিউশন, হ্যাঁ, এবং সোশ্যাল ডিস্টেন্সিং বা এই যে আমরা মাস্ক পরতে বলতেছি, আমরা হাত ধুতে বলতেছি, হ্যাঁ, এগুলো আপনার সাংঘাতিক জরুরি ইন্টারভেনশন। এবং এগুলো করার জন্য আমরা দেখলাম বাংলাদেশে প্রথম থেকেই কেমন যেন একটা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির চেয়েও বেশি করা হলো, একটু কিছু কিছু কাজ করা হলো জনগণ একটু ভয়ই পেয়ে গেল। যেমন কোনো বাড়িতে যদি কোনো কোভিডের কাউকে পজিটিভ পাওয়া যায়, সে বাড়ির সামনে লাল পতাকা উড়িয়ে দেওয়া, বা সেই বাড়ির সামনে আনসারের 1-2 জন সদস্য এনে দাঁড় করিয়ে রাখা, কেমন একটা পুলিশিকরণ হয়ে গেল এই ইন্টারভেনশন গুলো, যেটা আমাদের কাছে মনে হচ্ছিল যে জনগণের জন্য বোঝার জন্য একটু কনফিউজিং। আমাদের সাথে যেহেতু এখন নাসিমা আপা আছেন, এবং নাসিমা আপা, আপনি তো একটা প্রাইভেট ফাউন্ডেশন আপনারা পরিচালনা করতেছেন, এবং হাইজিন, স্যানিটেশন, ওয়াটার, হ্যাঁ, এগুলো আপনার ফাউন্ডেশনের একটা কোর অ্যাক্টিভিটি। তা আপনি কি মনে করেন এ ব্যাপারে, যে একটা সিস্টেম্যাটিক, যে একটা সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ, যে একটা ক্যাম্পেইন দরকার ছিল, হ্যাঁ, এবং এখানে যে জিও এনজিও একটা কোলাবোরেশন একেবারে গ্রাম মাঠ পর্যায়ে যেটা প্রয়োজন ছিল জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, ভয় পাওয়ানোর জন্য না, হ্যাঁ, তো সেই জায়গাটায় যেতে হলে আসলে আমাদের সামনে যদি আমরা আর একটু ভালোভাবে এগোতে চাই, কি করা যায়, বাংলাদেশ কি করতে পারে? আসসালামু আলাইকুম। আমার নাম নাসিমা খান। আমি আমাদের এনজিওর কথা বলেছে একটু আগে জিয়া, আমাদের প্রমোটিং সাস্টেইনেবল লাইভলিহুড ফাউন্ডেশন। আমরা যেটা করি আমাদের উপকূলীয় অঞ্চলে খুলনা, পটুয়াখালী, এইসব দূর দূরান্তর এলাকায় আমরা ওখানে স্কুলের বাচ্চাদের জন্য সোলার অপারেটেড, সোলার পাওয়ার্ড ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম দিই, যাতে ওরা পানি পায়। খুলনার ওই দিকটাতে পানি খুব প্রাদুর্ভাব, তো ওদেরকে পানির ব্যবস্থা করি, এবং সাথে ওই স্যানিটেশন, সাথে বিভিন্ন রকমের সিস্টেমস ওদেরকে দেওয়া হচ্ছে, যাতে ওই এলাকার মানুষদের পানির অভাবটা যাতে যায়। এখন জিয়া, তোমার এই প্রশ্নের উত্তরে আমি এভাবে বলি যে বাংলাদেশের একটা বিরাট স্ট্রেংথ হচ্ছে এনজিও কমিউনিটি, হিউজ। আমরা যেই আলাপ করছি আজকে, এই আলাপ ঘরে ঘরে, সবখানে সবার মুখে একই চিন্তা যে কিভাবে আমরা এটা সামলাবো। তো সত্যি বলতে এটা গভর্নমেন্ট একাও পারবে না, আবার এনজিওরাও একাও পারবে না, এবং আমরাও এটার একটা রেজাল্ট দেখতে চাই। এই কাজটা সবাই মিলে করতে হবে। এখন কি মেথডস ইউজ করব, সেটা হচ্ছে সত্যি বলতে ডিসেমিনেশন অফ ইনফরমেশন, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবং অ্যাজ এন এনজিও, বাংলাদেশে 2500 এনজিও আছে এখন, যারা হচ্ছে জাস্ট রেজিস্টার্ড, সাথে আরো 1000 তুমি অ্যাড করতে পারো ইজিলি। সো হিউজ নাম্বার অফ এনজিওস, তাদের মধ্যে দিয়ে যখন আমরা ইনফরমেশনটা প্রোভাইড করি, যেটা সাদিয়া আপা বললো ফোন দিয়ে, এবং আগেকালে তো ওরা নিজেরা যেত ঘরে ঘরে, এখন হয়তো সেটা সম্ভব না। তো এই পুরা জিনিসটার সলিউশনটা হচ্ছে বারবার ইনফরমেশনটা দেয়া। আর একটা বিরাট ব্যাপার আছে, এই বিহেভিয়ারাল চেঞ্জ আমাদের দেশের জন্য প্রয়োজন। এই কোভিড-19 এসে যে বিহেভিয়ারাল চেঞ্জ দিয়ে গেল, এটা যেন আমাদের থাকে। সত্যি বলতে আমি ঢাকা থেকে এসছি এই মাস দেড় হলো, এবং তখনই মনে করো এই এপ্রিলের শেষের দিকে, মেয়ের মাঝামাঝি, ওরকম সময় আমি কিন্তু দেখতাম যে প্রত্যেকে মাস্ক পরে, প্রত্যেকে টু দ্য এক্সটেন্ট পসিবল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। তো আমাদের দেশের জন্য এটা তো খুবই ভালো, খুবই স্ট্রং। আর কেউ এটা হেলায় নেয় না। এখানে যেমন আমেরিকাতে অনেকে আছেন করলো কি করলো না, মাস্ক কিন্তু বাংলাদেশে সবাই টু দ্য এক্সটেন্ট পসিবল, রিক্সাওয়ালাও মাস্ক পরবে, রাস্তার মানুষও মাস্ক পরবে, সবাই পরে।
কিন্তু কিছু কিছু রিয়ালিটি আছে আমাদের। সোশ্যাল ডিস্টেন্সিংটা আমাদের জন্য অতটা সহজ না আমাদের কনটেক্সটে। যেই মনে করো স্লামসে বা লোয়ার ইনকাম হাউসহোল্ডে যেখানে একটা ঘরে 5 জন থাকতে পারে বা একটা বাড়িতেই অনেক সংখ্যক মানুষ, ওরা সোশ্যাল ডিস্টেন্সিং করবে কি করে? এবং ওদের কাজটাও তাই যে যে গার্মেন্টসে কাজ করে তার 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 তো জীবিকা নির্বাহ করতে হবে, তার তো বেঁচে থাকতে হবে। সুতরাং বাসে চড়া, লঞ্চে চড়া একসাথে হতেই হবে। সুতরাং যেটা সম্ভব সেটা হচ্ছে যে টু মেইনটেইন দি আদার ওয়ান্স, মাস্ক পরতেই হবে ম্যান্ডেটরি। তারপর হাত ধোয়া, হ্যান্ড ওয়াশিং সবার জন্য ব্যবস্থা করে দিতে হবে। শুধু বললেই তো আর হবে না, সরকার থেকে এবং বেসরকারি ভাবেও ওই জিনিসগুলোকে এক্সপিডাইট করতে হবে such that the systems are in place for these people to avail of it. মানুষরা যেন সেটা পায়। আজকাল অনেকখানি পানির ব্যবস্থা করা আছে, সিঙ্ক দেয়া আছে যাতে হাতটা ধোয়ার, স্যানিটেশনের ব্যবস্থা আছে। তুমি যখন দোকানে যাও একটা স্যানিটেশন দিয়ে দেয়, ওখানে তুমি লাইন করে দাঁড়াও, তোমাকে দিয়ে দেয় হাতটা মুছো, পাটা মুছো। তো এই জিনিসগুলো, এই বিহেভিয়ারাল চেঞ্জ গুলো আমাদের এখন আসছে বাংলাদেশে। তো ওটাকে আরো ব্যাপকভাবে সারা দেশ জুড়ে দিতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের বড় স্ট্রেংথ হচ্ছে এনজিও নেটওয়ার্কটা। তো যদি একটু ক্লিয়ার হওয়ার জন্য, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে সোশ্যাল ডিস্টেন্সিং ইচ্ছা থাকলেও এটার উপায় নাই, করা সম্ভব না। সুতরাং আমাদেরকে অন্য যে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন গুলো আপনি যেগুলো মেনশন করছিলেন, ওগুলোকে যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই দিকে জোর দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং ফোকাসটা কি? ফোকাসটা হচ্ছে যে সত্যি বলতে কোভিড এর স্প্রেডিং, যেটা টিপু ভাই বলছেন যে নাজোফেরিনসের থেকেই তো ইয়েটা যায়। তো এটা তো সেক্সুয়ালি ট্রান্সমিটেডও না, বা এটা হাত কেটে গেলে সেভাবেও হবে না, এটা খালি এই নিঃশ্বাসের মাধ্যমে হবে। এটাকে যদি আমরা কন্টেইন করতে পারি যে সবাই ডেফিনেটলি মাস্ক পরবে, সবাই হাতটা ধোবে, সবাই টাচ করবে না মানুষজন, এবং টু দ্য এক্সটেন্ট পসিবলি ডিস্টেন্সটা মেনটেন করবে, দিস গোজ আ লং ওয়েজ, হিউজ ভাবে। এবং জিনিসটা হচ্ছে যে अगेन বিহেভিয়ারাল চেঞ্জ, কফ থুতু এটা বন্ধ করতে হবে, এই কাছে কাছে যাওয়াটা বন্ধ করতে হবে। কিছু কিছু জিনিস একদম খুব স্ট্রংলি এটা ইয়ে করতে হবে। এবং আরো সবটাই কম্বিনেশন অফ গেটিং দ্য ইনফরমেশন অ্যাক্রস। যেটা আমি বলবো আমাদের জন্য এনকারেজিং হচ্ছে বাংলাদেশের মানুষ সত্যিই সচেতন। আমাদের দ্বারা যতদূর সম্ভব আমরা করি, আমরা বলি, আমরা এনজিওদের মাধ্যমে করছি, কিন্তু যেটা প্রয়োজন গভর্নমেন্টাল লেভেল থেকে পলিসি স্ট্র্যাটেজাইজিং যেটা হচ্ছে, কিন্তু এটাতে আরো বেশি দরকার। তুমি যেটা বললে যে বাংলাদেশে এখন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের টেস্টিংটা তো ঠিক ওরকম না, এটা তো আমরা জানি। তো এই জিনিসগুলো তো প্রত্যেকটা যে কোনোখানে তুমি ওয়ার্ল্ড হেলথের পড়ো, টেস্টিং। সো হোয়াট আর উই ডুইং? আমরা কেন এটাতে পিছিয়ে? এটা তো একটা বিরাট একটা সমস্যা। তো সেই আর কি, এভাবে। জিয়া, ধন্যবাদ আপা। এখন আমরা একটু যেতে চাচ্ছি আমাদের ডক্টর জাহিদা ফিজা কবির আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি আপা, খুবই স্পষ্ট শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আলোচনার শুরুতেই আমি একটা কিছু স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করেছিলাম। তার মধ্যে একটা হলো যে আমাদের এখন যদি বর্তমান আক্রান্তের সংখ্যা আমরা দেখি সর্বমোট, সেটা হলো 57,564 জন। আমার কাছে যে ডেটা আছে সেই ডেটা মতে। আর মৃতের সংখ্যা 781 জন। এবং সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার, দেশে বিদেশে বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের দেশে এই আক্রান্ত এবং মৃতের সংখ্যা এই জুন মাসের শেষের দিকের আগেই ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হবে। এবং সেখান থেকে আমরা স্পষ্টই আমরা বুঝতে পারি যে বর্তমান যে সংখ্যা, এই সংখ্যাকেই আমরা সামাল দিতে পারছি না। আমাদের পাবলিক সিস্টেম, স্বাস্থ্যর যে সরকারি যে স্বাস্থ্য আপনার কেন্দ্রগুলো আছে, হাসপাতালগুলো আছে, ওনারা রোগীর ভিড় সামাল দিতে পারছেন না, বিভিন্ন কারণেই পারছেন না। এবং সেটা পত্রিকাতে, টেলিভিশনে আমরা প্রতিদিনই দেখছি। এবং এই কারণেই সরকার প্রধান, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু বারবার বেসরকারি হাসপাতালের যে মালিকরা আছেন ওনাদেরকে আহ্বান করছেন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য, এবং এই কোভিড যারা রোগী তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে উনি এগিয়ে আসতে বলছেন।
আমরা জানি যে 5ই জুন একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে 25টা বেসরকারি হাসপাতালকে পারমিশন দেওয়া হয়েছে কোভিড টেস্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায় বলেন বা টেলিভিশনে বলেন, খুব বাজে একটা চিত্র। হ্যাঁ, বেসরকারি সরকারি দুই হসপিটালেরই, কিন্তু বেসরকারি হসপিটালগুলোতে পেশেন্ট নিতে চায় না বা ডাক্তার নাই, আসে না, কোলাপসেবল গেট দিয়ে লাগানো থাকে। হ্যাঁ, তো এখানে যদি আজকে প্রাইভেট হাসপাতালগুলোর রেডিনেস অবস্থা এরকম হয়, তাহলে পরে আমরা এই যে বড় মহামারী, এটাকে আমরা কিভাবে এক জাতি হিসাবে আমরা সামাল দেব? আপনার কাছে যদি শুনতাম, যেহেতু আপনারা প্রাইভেট হসপিটালও চালান, এবং আপনার চোখ দিয়ে বা আপনার মুখ দিয়ে আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ। প্রথমে একটু কারেকশন করি যে আমি ডাক্তার না, আমি পিএইচডি ডাক্তারও না, আবার মানে মেডিকেল ডাক্তারও না। আমি সাজিদা ফাউন্ডেশনে কাজ করছি দীর্ঘ দীর্ঘ অলমোস্ট 26-27 বছর ধরে, এটাই আমার পরিচয় আর কি। সো জাস্ট একটু কারেকশন করলাম। সো আমি আসলে একদম অন দ্য গ্রাউন্ড ইনফরমেশন কিছু দিতে চাই আসলে, এবং আমরা একদম সেই মার্চ মাসের শেষের থেকে একদম মাঠে থেকে কাজ করা যেটা বলে সেটা করার চেষ্টা করছি। সো আমি একটু ওভারঅল কিছু চিত্র দিয়ে আমাদের কিছু কাজের কথা বলবো। সো একটা রিয়ালিটি হচ্ছে যে যে কোভিড পুরো বিশ্বের জন্যই এটা একটা নতুন একটা মহামারী। সো এটা সম্বন্ধে আমরা জানি না। সো এইটা বাংলাদেশ এমনিতে সবসময় এনি কাইন্ড অফ ডিজাস্টারে কিন্তু বাংলাদেশের খুব একটা সুনাম আছে, যে বাংলাদেশ সরকারি এবং বেসরকারি কোলাবোরেশন করে এই যে কোনো দুর্যোগ খুব ভালোভাবে সুনামের সাথে মোকাবেলা করতে পারে। কিন্তু এইবার আমরা কি দেখলাম, এবার এক তো হচ্ছে কোভিড জিনিসটাই সারা বিশ্বের জন্য একটা নতুন জিনিস, সো আমরা জানি না কি করতে হবে। আর আরেকটা আমরা চিত্র দেখলাম যে এখানে সরকার এবং বেসরকারি কোনো জায়গায় কোনো প্ল্যানিং এর ব্যাপার ছিল না এখানে। সরকারের দিক থেকেও সমন্বয়হীনতার যদি চরম কিছু আমরা দেখে থাকি, আমরা দেখেছি এবার এবং দেখছি আমরা সরকারের জায়গা থেকে, এইটা আমাদের মানে স্বীকার করতেই হবে। আর এদিকে বেসরকারি খাতেও মানে দেখেছি যে বিভিন্ন কারণে, সেই কারণগুলো মনে হয় মানে একটু উদ্ঘাটন করা দরকার। বিভিন্ন কারণে বিভিন্ন যুক্তি দেখিয়ে, অজুহাত দেখিয়ে আমরা বেসরকারি খাতও আসলে খুব বেশি এগিয়ে আসেনি, এবং সরকারের তরফ থেকে আসলে বেসরকারি খাতকে কিভাবে আনতে হবে বা মানে আনার যে একটা স্ট্র্যাটেজি বা একটা প্ল্যানিং, সেইটা আমরা এখন পর্যন্ত আমি বলবো সেটা নাই, এবং সেই জায়গায় একটা বিরাট আমরা গ্যাপ দেখতে পাচ্ছি। তো এই একটা বাংলাদেশের, আপনারা সবাই বিজ্ঞ এবং সবাই জানেন যে বাংলাদেশে আসলে 30% সরকারি খাত থেকে স্বাস্থ্য সেবাটা আসে, 70%ই কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আসে। সো সেখানে এখন মানে প্রাইভেট সেক্টর কিন্তু এখন পর্যন্ত খুবই সীমিত আকারে এই প্রয়াসের সাথে যুক্ত। আর যদি ইন টার্মস অফ আর ডাক্তারদের স্ট্যাটিস্টিক্স আমি বলি, মানে গত 2 সপ্তাহ আগে পর্যন্ত less than 5% doctors were involved in direct COVID response. সো যেখানে অন্যান্য বিশ্বে বলা হচ্ছে যে আমার যা হেলথ সিস্টেম আছে সেই হেলথ সিস্টেমের আমার আরো বেড বাড়াতে হবে, আমার আইসিইউ বাড়াতে হবে, আমাদের ভেন্টিলেটর বাড়াতে হবে, আমরা তো ওইটা থেকে অনেক দূরে আছি। আমাদের যা আছে আমরা ওইটাকেই আসলে কাজে লাগাতে পারিনি এখন পর্যন্ত, বাড়ানো তো দূরের কথা। সো ওই জায়গা থেকে এরকম একটা জিনিস যেখানে আপনি, হ্যাঁ, নাম্বারের ব্যাপারে যেটা আমরা শুনলাম একটু আগে বক্তব্যগুলো, যে হ্যাঁ আমাদের টেস্টিং রেটস আর দ্য লোয়েস্ট। সো টেস্টিং দিয়ে তো আসলে কোনো ওই স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা কোনো বিবেচনা করতে পারবো না, বা যেই স্ট্যাটিস্টিক্সই আমরা দেখছি বা আশেপাশে যা দেখছি সেইটাতে আসলে আমরা অ্যাজ অফ টুডে আমি বলবো যে মানে কালকে পর্যন্ত কোনো বেড খালি নাই ঢাকা শহরে, মানে একটা হাহাকার অবস্থা। এবং আমাদের যে মাঠের চিত্র, যে গরিব মানুষ বাংলাদেশে যেটা হয় আনফরচুনেটলি, যে গরিব মানুষ ধরেই নেয় যে আমার তো আসলে কোনো উপায় নাই, আমি সবসময় যা করি, হ্যাঁ যেটা যেটা বলা হলো যে যেহেতু আমাদের অভ্যাস বা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে আমাদের আমাদের বিহেভিয়ারাল চেঞ্জের কিছু কাজ করা হয়েছে, কিছু মেসেজিং করা হয়েছে, সেখানে মানুষ কিছু সচেতন
হয়েছে এবং কিছু প্র্যাকটিস করছে এবং কিছু ওই যে যেটা আরেক যেটা আলোচনায় আসলো যে কিছু একটা একটা ভীতি সঞ্চার হয়েছে, সেই যা করার করছে এবং চিকিৎসার ক্ষেত্রে যেমন মানে যেটা যেভাবে চিকিৎসাটা করে, সো কিছু চেষ্টা করে সরকারি জায়গায় পায় না ধরেই নেয়, এটাই আমি সারা জীবন করে এসেছি এবং এটাই আমি করব। কিন্তু এখানে এবারে বড় একটা জায়গা যেখানে হয়েছে যে মিডল ক্লাস এন্ড আপার মিডল ক্লাস, ইন্টারন্যাশনাল ফ্লাইটস আর ক্লোজ, যেখানে বাংলাদেশের একটা বড় যেটা ধনী এবং দরিদ্রের যে গ্যাপটা তৈরি হয়েছে, সেখানে আপনারা জানেন যে আমাদের এখানে একটা বিশাল একটা 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 সেগমেন্ট অফ পপুলেশন আছে যারা হাঁচি দিলেও সিঙ্গাপুর ব্যাংককে যায়। সো ওনারা তো এখন সিঙ্গাপুর ব্যাংককে যেতে পারছেন না। সো ওই হাহাকারটা মানে আমরা কিন্তু মানে বড় লোকের হাহাকারটা বেশি শুনছি দেন মানে গরিব মানুষের হাহাকার, মানে দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ। সো ওই হাহাকার কিন্তু আমি কেন এটা বলছি যে এই হাহাকার শোনার পরেও এত এত ইনফ্লুয়েন্সিয়াল লোকের কথাবার্তা বা ওনাদের সাফারিং দেখার পরেও কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। মানে এইটার জন্য কি আসলে ঢাকা শহরে মানে একটা বিরাট হাসপাতাল হয়ে গেল যে বসুন্ধরা 2000 বেডের হাসপাতাল হয়েছে, কিন্তু ওটা কি আসলে চলছে? এবং এখন গত এক সপ্তাহ ধরে ওটা চালানো হচ্ছে, কিন্তু এখন ওটা ডেডিকেটেড করা হচ্ছে র্যাব এবং পুলিশের জন্য। সো সবটার মধ্যেই কিন্তু একটা পলিটিক্যাল ব্যাপার আছে, একটা অন্তর্নিহিত একটা কিছু ব্যাপার আছে, যেই কারণ যেটা একটা খুবই একটা ব্যাপার যেটাতে আমরা এখন আসলে কার কাছে গিয়ে আমাদের মানে হাহাকারটা জানাবো সেই যাওয়ার জায়গাটা নাই। সো ওই একটা পরিস্থিতিতে আপাতত আছি। সো সাজিদা ফাউন্ডেশনের মানে আর আরেকটা আমি যেটা পয়েন্ট আউট করতে চাই, এই জন্য আমার পার্সপেক্টিভে মানে আমরা তো আসলে ল্যাব অনেক আগেই তৈরি করতে পারতাম, কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ল্যাব তৈরি করিনি। এখন যেটা হচ্ছে যেহেতু ইনফেকশন রেট বাড়ছে, মানুষ টেস্ট করাতে যাচ্ছে, যেই কিওস করা হচ্ছে বা যাই করা হচ্ছে, এখন আমি একটা জায়গায় টেস্ট করতে গেলে সেখানে আমি যে এক্সপোজার হচ্ছে, যেখানে 30 জন মানুষের দেখার কথা ওখানে 300 জন মানুষ আছে, সো আই এম গেটিং এক্সপোজড। সো ওইটা একটা বিরাট সমস্যা টেস্ট করতে যাওয়ার। আর আরেকটা সমস্যা হচ্ছে যে আমি যদি কোনো একটা জায়গায় টেস্ট করতে যাই, একটা হচ্ছে যে ধরেন একটা আমি ওই টেস্ট ধরেন এক সপ্তাহের মধ্যে করাতে পারবো না, এইটা হচ্ছে একটা সমস্যা। আর এক সপ্তাহের মধ্যে টেস্ট করাতে পারবো না, আর রিপোর্টটা পাবো প্রায় অলমোস্ট 3 থেকে 4 দিন পরে। তো এই কারণে এখন আমরা যারা আমরা হাসপাতাল চালাচ্ছি তারা আমরা বলছি যে আসলে আপনি কোনো সাইন সিমটম আপনার যদি থাকে তাহলে আপনি নিজেকে আইসোলেট করে ফেলেন ইমিডিয়েটলি এবং আপনার সিমটম গুলো অবজার্ভ করেন। যদি আপনার সিমটমটা খারাপ হয় তাহলেই আপনি হাসপাতালে চিন্তা করেন, নাহলে আপনি বাসায় থাকেন। মানে এইটা ছাড়া আমাদের কাছে এখন উত্তর নাই কোনো। মানে যেহেতু আপনাকে আমরা পেয়েছি, একটা প্রশ্ন করার একটু মানে আমার ইচ্ছা হচ্ছে, সেটা হলো আপনার দৃষ্টি দিয়ে প্রাইভেট সেক্টর বা এনজিও এই দৃষ্টি যদি খুব সংক্ষেপে বলেন যে হোয়াট আর দ্য আপনার মেজর কনস্ট্রেন্ট বা ব্যারিয়ার গুলো কি কি যার জন্য আসলে প্রাইভেট সেক্টর অ্যাট লার্জ সরকারকে যেভাবে কমপ্লিমেন্টারি সাপোর্ট দেওয়ার কথা ছিল সেটা দিতে পারছে না, এটা মূল ব্যারিয়ার গুলো কোথায় যদি একটু বলতেন? একটা আমি বললাম যে একটা স্ট্র্যাটেজির এখানে ব্যাপার, একটা তো হচ্ছে যে আমাদের ভ্যালুজ এর ডিগ্রেডেশনটা মানে এবার মানে যেটা হচ্ছে যে আমার অবজারভেশনে যে ওভারঅল, এটা শুধু আমি বলবো না যে সার্বিক আমাদের বাংলা সমাজে যে আপনাকে জাস্ট একটু আমি লিড দেই, সেটা হলো আমাদের অনেকেই মনে করেন, বাংলাদেশে অনেকে এখন মনে করেন যে প্রাইভেট হসপিটালগুলো কোভিড কে ঘিরে অতটা ব্যবসার সম্ভাবনা দেখছেন না, ওই জন্যই প্রাইভেট হসপিটালগুলো অতটা উৎসাহী না। তো এইটাকে আপনি কিভাবে দেখবেন? ওই জায়গায় আমি আসছি যে ওইখানেই আসলাম যে আমাদের আসলে মানে শুধু এনজিওদেরই যে ভালো কাজ করে তা কিন্তু না, এটা আমি বিশ্বাস করি না। যারা ভালো ব্যবসা করে, ভালো ব্যবসা ও এথিক্যাল ব্যবসা করাও কিন্তু সম্ভব। মানে ভালো ভালো কোম্পানিগুলা কিন্তু অনেক মানে ভালো কাজও করে, তারা যেমন একটা ইকোনমিতে যেমন একটা
একটা কন্ট্রিবিউট করে, কিন্তু ভালো একটা প্রতিষ্ঠান কিন্তু তার কর্মীদেরও ভালো দেখে, সমাজেরও ভালো দেখে। সো আমাদের আনফরচুনেটলি প্রাইভেট সেক্টরের যে সমস্যাগুলি যে প্রথম থেকেই আমরা করলাম, যে আমরা আসলে আমাদের জেনারেল মানে পেশেন্ট দেখা বন্ধ করে দিলাম, আমাদের ওপিডি বন্ধ করে দিলাম। সো এই চিত্রগুলো আপনারা জানেন। তারপরে কোভিড এর চিকিৎসায় এখন যেই কারণে আমি গভর্নমেন্টের ইন্টারভেনশনের কথা বলছি, যে গভর্নমেন্ট যদি প্রথম থেকেই একটা স্ট্র্যাটেজি করে একটা প্ল্যান করে সবাইকে ডেকে বলতো দিস ইজ দ্য এগ্রিড মানে আপনার রেট বলেন বা প্রাইসিং মডেল বলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মানে হয়তো বেটার রেসপন্স আমরা পেতাম। ওই ধরনের আমরা কিছু দেখিনি। এখন আমি আমাদের রেসপন্সে আসি। আমরা আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি আমরা ওই মডেলটাই করতে চেয়েছিলাম। আমরা আর্লি এন্ড অফ মার্চেই আমরা আমাদের নারায়ণগঞ্জের হসপিটালটাকে আমরা কোভিড ডেজিগনেটেড হসপিটাল, আইসোলেশন সেন্টার এন্ড আইসিইউ বলে আমরা গভর্নমেন্টের সাথে একটা চুক্তি সই করি। এবং আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের ছোট্ট প্রয়াস, আমাদের এটা হচ্ছে 60 বেডের একটা হসপিটাল, আমাদের এখানে 5টা আইসিইউ আছে। এখন এভরি ডে আমরা আমাদের ক্যাপাসিটি বাড়াতে চাচ্ছি। যেমন আমাদের যে ওখানে 18টা ক্যাবিন আছে, সেই 18টা ক্যাবিনকে এখন সেমি ক্রিটিক্যাল ইউনিটে আমরা রূপান্তরিত করছি। সো ওরকম আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু এত এই পর্যায়ে যাওয়া না। আমাদের উদ্দেশ্য ছিল একটা এক্সাম্পল সেট করা, যে প্রাইভেট সেক্টরকে এইভাবে এগিয়ে আসতে হবে। নহলে ওই এক্সাম্পলে দিতে গিয়ে যে আমরাই মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট হয়ে যাব, এটা আমাদের মানে নারায়ণগঞ্জের ক্ষেত্রে বলেন আমাদের কল্পনায়ও ছিল না। কারণ বড় বড় হাসপাতালে আমাদের ধরেন যেই হাসপাতালে 300 বেড, সেই হাসপাতাল 26টা বেড অ্যালোকেট করেছে ফর কোভিড রেসপন্স। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আর whereas আমাদের ক্ষেত্রে যেটা আমরা এখন মনে করছি যে 3 টিয়ার মানে একটা স্ট্রাকচার আমরা গভর্নমেন্টের সাথে আলাপ করেছি, যে আমরা যেহেতু এখন ইনফেকশন রেট বাড়ছে, সো আমাদের এই হসপিটালে আমরা সিভিয়ার টু ক্রিটিক্যাল কেসেস দেখব, আর আমরা আইসোলেশন সেন্টারের থ্রুতে বেসিক অক্সিজেন ম্যানেজমেন্ট করব ফর জুনিয়র ডক্টরস, প্যারামেডিক্স and health workers, and home isolation management করব through health workers and remote doctor consultation. সো এই 3 টিয়ার ম্যানেজমেন্টের মডেলটা আমরা এখন নারায়ণগঞ্জের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে এই সপ্তাহ থেকে, সো দ্যাট এভরিবডি ক্যান ফলো। সো এটা আমাদের জায়গা থেকে আমরা করছি, কিন্তু এখনো আমরা মানে 25টা আপনি যেটা বললেন, মানে এই 25টা হাসপাতাল আসার ব্যাপারে কিন্তু আমরা অনেকদিন ধরে শুনছি, কিন্তু এখন আসলে যদি আসে তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু যেমন আনোয়ার খান মেডিকেলের কথা যদি বলি, একটা এক্সাম্পল, ওনারা আসলেন, ওনারা কিন্তু আপনারা শুনেছেন যে কন্ট্রাক্টটা ক্যান্সেল করেছেন এই এর মধ্যে, করেছে সেটাও আমরা কিছুটা শুনেছি। জি, ওই এখানে না অনেক জটিল সমস্যা, যে প্রাইভেট সেক্টর আবার মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি আমি বলি, যে মেডিকেল কলেজ আমাদের প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং সবাইকে ডেকে বললেন যে মেডিকেল কলেজকে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে আসতে হবে। কিন্তু ওখানে বা প্রাইভেট হসপিটালের অনেক রিয়ালিটি যেটা আমাদের চোখের সামনে আসছে, যে আমাদের মানে দুই দিকেরই আর্গুমেন্ট আছে, যে আমাদের যারা ডাক্তার এবং নার্স এবং স্বাস্থ্য খাতে যারা কাজ করেন, অনেক হসপিটালের কালচার হচ্ছে 3 থেকে 4 মাসের বেতন না দেওয়া। তো এটাও একটা বিরাট একটা ইস্যু হয়ে দেখা দিয়েছে। সো তখন তারা গভর্নমেন্টকে হয়তো প্রেসারাইজড হচ্ছেন সরকার, যে আমার এই 3-4 মাসের বেতনটা দেওয়া হলে এবং তারপরে আগামীতে এই কোভিড রেসপন্সের যদি আমি আরো বেশি কম্পেনসেশন পাই, তাহলে আমি এই রেসপন্সে আসবো। সো আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আমি হয়তো দিতে পারবো সময় মানে হলে, যেই কারণে একটা সমস্যা না, মানে এখানে অনেক ধরনের মানে একটা সমস্যা আমাদের মানে মূল্যবোধের অবক্ষয় সরকারি খাতে এবং বেসরকারি খাতে, এগুলা খুব মানে খুবই মানে এবার খুব মানে কি বলবো মানে খুব নগ্নভাবে মানে মানে প্রস্ফুটিত হয়েছে। মানে ওইটাই একটা আনফরচুনেট ঘটনা। বাট এখন আমি মনে করি বড় বড় যেমন ওয়ার্ল্ড ব্যাংক এবং যারা বড় বড় সংস্থাগুলো আছে, আমি ফিল করি যে গভর্নমেন্টকে মানে একটু সহায়তা করার বোধহয় সময় এসছে, এবং যেখানে উইথ অথরিটি। কারণ আমরা টাস্ক ফোর্সের অবস্থাটা দেখছি,
যে টাস্ক ফোর্স করা হয়েছে, কিন্তু টাস্ক ফোর্সে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন, কিন্তু ওনাদেরকে কোনো অথরিটি দেওয়া হয়নি। সো দেয়ারফর ওনারা কিন্তু পাবলিকলি এখন বলছেন যে আমাদের অ্যাডভাইসটা তো আর আসলে মানে আমরা উই ক্যান অনলি অ্যাডভাইস, উই ক্যান নট ডু এনিথিং এলস। সো ওই জায়গাগুলোতে তো বই করি একটা মানে এখন খুব একটা মানে ক্রিটিক্যাল সময় যাচ্ছে। সো সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যেহেতু এনজিও এবং আমরা মানে লোয়ার মিডল ক্লাস গ্রুপ নিয়েই কাজ করার কথা, কিন্তু এটাই আমাদের ম্যান্ডেট। কিন্তু আমাদের কিছু কিছু সোশ্যাল এন্টারপ্রাইজ আছে যেখানে আমরা হাই ইনকাম গ্রুপের মানুষদেরকেও সেবা দিয়ে থাকি। সেখান থেকে আমরা যেমন এখন ক্রিটিক্যাল কেয়ার এট হোমটাকেও এক্সপেডাইট করছি, কারণ আমরা নিজেদের মধ্যে অনেক মানে তর্ক বিতর্ক করছিলাম যে এই সময় আসলে আমাদের ম্যান্ডেটে আমরা যাতে সরে না যাই। তখন আমাদের একটা আলোচনা আসলো যে আসলে এখন তো অনেক বড় বড় মানুষরা আসলে ইনফেক্টেড হচ্ছেন বাংলাদেশে, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে জীবন দিতে হচ্ছে। সো এখন ওই যে ওইরকম আমাদের মনে হচ্ছিল যে আমাদের ৭১-এর যুদ্ধের সময় যখন আমাদের ইন্টেলেকচুয়ালদেরকে মারা হলো, তখন জাতিটার কিন্তু একটা বিরাট ক্ষতি হয়েছে ওইটার জন্য। সো এখন আমার কিন্তু ওইরকমই মনে হচ্ছে যে এখন আমরা যদি একসাথে অনেক গ্রেট মাইন্ডস অফ দ্য কান্ট্রিকে হারাতে হয় বিকজ আমরা বেড দিতে পারলাম না, আমরা আইসিইউ দিতে পারলাম না, বা আমরা সেবা দিতে পারলাম না, তাহলে কিন্তু এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। সো ওইখান থেকেও কিন্তু আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা কি বসে থাকবো? তো দ্যাটস ওয়াই উই আর এক্সপেডাইটিং যতটা সম্ভব ক্রিটিক্যাল কেয়ার এট হোম অ্যাজ ওয়েল, বিকজ অনেক এরকম ব্যক্তি আমাদের কাছে আসছেন, বলছেন যে দেখো আমি হাসপাতালে সিট টিট পাবো না, আইসিইউ পাবো না, তোমরা একটা ব্যবস্থা করো আমার জন্য। মানে লিটারালি এরকম মানে ফোন কল আসছে। মানে ওই জন্যই আমি একটু মানে পাজলড হয়ে আছি মেন্টালি এন্ড ফিজিক্যালি, যে মানে লাস্ট 48 hours have been particularly very bad আমাদের জন্য আর কি, বিকজ একটাও আইসিইউ বেড খালি নাই কোন জায়গায় ঢাকা শহরে, মানে এমনকি নারায়ণগঞ্জেও নাই। সো এই অবস্থায় আসলে আমরা কি করব? ধন্যবাদ আপা। আপনি আসলে এই মুহূর্তে আমি বলবো যে আপনি একজন কোভিড যোদ্ধা। আপনি ফ্রন্ট লাইনে থেকে সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে আপনি যুদ্ধ করছেন, এবং এত ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আমরা সত্যিই কৃতজ্ঞ। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের দেশের যারা খুব নামকরা মানুষ কোট আনকোট, ওনারা আসলে আমাদের নিজেদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে ওনারা সেবা নেন না। ওনাদের কোনো সমস্যা হলে ওনারা চলে যান সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া এইসব দেশে। কিন্তু আমার মনে হয় যে কোভিড আসার ফলে ওনারা নিজেরাই এখন বাধ্য হচ্ছেন এই ব্যবস্থা থেকে চিকিৎসা নিতে, এবং আমরা আশা করব যে ওনাদের এই যে আমাদের নিজেদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে ওনারা ফিরে আসছেন, এটা একটা সুফল আগামী বাজেট অ্যালোকেশন বা আগামীতে স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা সুফল পড়বে, ওনাদের সুনজরটা একটু ভালোভাবে পড়বে। আমি এখন যেতে চাই ডক্টর সাদিয়া চৌধুরী ওনার কাছে। সাদিয়া আপা, আপনি তো বিশ্ব ব্যাংকে অনেক বছরের আপনার কাজের অভিজ্ঞতা। আপনি জানেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে অনেক আলোচনা হয়, হ্যাঁ, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। বর্তমানে আমাদের স্বাস্থ্য খাতের বাজেটের পরিমাণ 25,000 কোটি টাকা, কিন্তু এটা আমাদের যে জিডিপি তার 1%-এরও কম, বা টোটাল যে বাজেট তার 5%-এরও নিচে। এবং আমরা যদি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 48টা দেশের আপনার বাজেট দেখি, আমাদের বাজেট আসলে একেবারেই নিচের দিকে। 48 দেশের মধ্যে একেবারেই শেষের দিকে আমাদের অবস্থা। আমাদের দেশে প্রতি পার ক্যাপিটা যে হেলথ এক্সপেন্ডিচার, হ্যাঁ, ফ্রম পাবলিক সোর্স, এটা হলো মাত্র $36, এবং সাউথ এশিয়ার চিত্র দেখি, ইন্ডিয়া হলো এর নিচেই। আপনার ইন্ডিয়া হলো না সরি, আমি বলছিলাম যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদের দেশের এখন 67%, হ্যাঁ। মালদ্বীপসে সবচেয়ে কম 18%, আর ইন্ডিয়াতে হলো আমাদের পরপরই 62%। এখন আজকে পেপারেও আমি দেখলাম দুটো আর্টিকেল, প্রথম আলোতে এই বাজেট নিয়ে কথা বলছেন সবাই। তো বাজেট, এই পরের যে বাজেটটা, সেখানে যদি টাকার অঙ্ক বাড়ানো হয়, হ্যাঁ, যদি বাজেট আপনার 5% থেকে 10%ও নেওয়া হয়, আপনার কি মনে হয় যে শুধু টাকার অঙ্ক বাড়ালেই
আমাদের বর্তমানে যে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, যেখানে আমরা জানি যে এই স্বাস্থ্য সেক্টরের এবং জাহিদা আপার কথায় খুব ভালোভাবে উঠে আসছে, প্ল্যানিং এর ঘাটতি, কোঅর্ডিনেশনের ঘাটতি, হ্যাঁ, তারপরে ম্যানেজমেন্টের ঘাটতি, এফিসিয়েন্সিতে ঘাটতি, এখানে ডাক্তারদের আপনার কন্টিনিউয়াস ট্রেনিং এর ব্যবস্থা নাই, এখানে নার্সরা অত্যন্ত দুর্বল, ট্রেনিং এর দিক থেকে দুর্বল, তাদের কোনো রিফ্রেশারের ব্যবস্থা নাই। তো এই রুগ্ন কাঠামো নিয়ে বা এই এফিসিয়েন্সি অবস্থা এখানে এই অবস্থা হয়, সেখানে টাকার পরিমাণ বাড়িয়ে আমরা কতটুকু আসলে স্বাস্থ্য পাবো বা কতটুকু রেজাল্ট পাবো? জিয়া ধন্যবাদ। আমিও একটু কারেকশন করি। আমি এখন কিন্তু আর বিশ্ব ব্যাংকে নেই, আমি বিশ্ব ব্যাংক থেকে এখন রিটায়ার্ড, কিন্তু আমি এখন মোটামুটি গ্লোবাল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনকে অ্যাডভাইস করি বা কাজ করি সেখানে। সো যে আমাকে, আপনি বিশ্ব ব্যাংকের সাথে এখনো আমাদের সাথে কাজ করছেন, ওই জন্য আপনাকে বিশ্ব ব্যাংক হিসেবেই ধরেছি। রাইট, অবশ্যই এখনো করে যাচ্ছি কোনোভাবে না কোনোভাবে সাহায্য আর কি। তো তোমার কথা নিয়ে জিয়া আমার এই কথাটা বলতে হবে যে তুমি খুব ভালোভাবে জানো 2005-06 সময় একটা গ্লোবাল ডিক্লারেশন কিন্তু হয়েছিল, এবং সেই গ্লোবাল ডিক্লারেশনটা ছিল তখন, এটাকে বলা হতো আকরা, এখনো বলা হয় আকরা ডিক্লারেশন, যে 15% of our budget should be the health budget. The 15% of the overall budget should go into health expenditure. হ্যাঁ, এবং এটা এই মাপকাঠিতেই কিন্তু সব দেশগুলোকে আমাদের ধরা হয় যে তোমরা, বাংলাদেশ একটা সিগনেটরি, সেই ডিক্লারেশনে বাংলাদেশ ইজ এ, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, বাংলাদেশ এটার সিগনেটরি। কিন্তু বাংলাদেশ, কিন্তু আমাদের কথা হলো যে আমরা অনেক কিছুতে কিন্তু সাইন করি, উই আর সিগনেটারিজ বিকজ উই মিন ওয়েল দেশ হিসাবে, কিন্তু আমাদের সেটাকে ওই যে তুমি একটা খানে কোথাও একটা কথা দিবে, কিন্তু তোমার একটা কিছু থাকতে হবে দেখার জন্য যে তুমি যে কথা দিয়েছো সেখানে তোমার কাজটা কতদূর হচ্ছে, সেই ধরনের তো কোনো কিছু নাই আমাদের বলার জন্য। এবং আমাদের কিন্তু অম্বাজমেন থাকা উচিত, অথবা জাস্ট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন থাকা উচিত যে দেখবে আসলে আমরা যেখানে যেখানে আমাদের কথা দিয়েছি সেটা করেছি কিনা। এনিওয়ে, সেটা আলাদা কথা। তো সেখানে আমরা যদি দেখি, আমরা কিন্তু এখন এই 15% কি আমরা 1%ও কথা, 1% কথাও আমি বলতে পারি না যে আমরা স্বাস্থ্য সেবাকে দিয়েছি কিনা। তো সেটা একটা জিনিস যে আমরা অ্যালোকেশনটা, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি যেটা আমরা বলি, অ্যালোকেশনটা ঠিকভাবে করেছি কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু অ্যালোকেশন যেটা করি সেটারও তো এফিশিয়েন্টলি আমাদের করতে হবে। আমরা প্রত্যেক বছর কিন্তু, আমি যখন কাজ করতাম, বাংলাদেশে কাজ করেছি, সাউথ এশিয়ার অন্য সব জায়গায় কাজ করেছি, আমাদের একটা, এবং ইস্ট এশিয়া, আফ্রিকা সবখানেই একটা সমস্যা হয় আমাদের ধরনের ডেভেলপিং দেশগুলোতে, সেটা হচ্ছে যে বাজেট একটা অ্যালোকেশন হয়, কিন্তু ইউটিলাইজেশনটা আবার আরেকটা জিনিস। অ্যালোকেশন করলো, সেটাকে আবার ডিসবার্স করলো, তারপর আবার ইউটিলাইজ করলো। সো অ্যালোকেশন হয়তো ভালোই হলো, কিন্তু শেষ পর্যন্ত ডিসবার্সমেন্ট এবং ইউটিলাইজেশন দেখা যাচ্ছে হচ্ছে না। কেন? সবখানে একটা রোড ব্লক কিন্তু রয়ে গেছে। তো সেই ব্যারিয়ার গুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে। এবং আমরা দেখি যে যখন প্রত্যেক বছরে যখন এই অ্যালোকেশন গুলি হয়, তখন খুব সুন্দরভাবে একটা প্ল্যান করা হয়, সেটা নিয়ে চিন্তা করা হয়, এবং সে সব বিখ্যাত ইকোনমিস্ট, তারপরে যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট, এরা সব এসে বসে সব, এবং অন্য স্পেশালিস্ট উইদিন হেলথ কেয়ার, তারা সব এসে বসে সেই প্ল্যান গুলো করে, সুন্দরভাবে প্ল্যান গুলো করে। কিন্তু প্ল্যান করলে তো হবে না, প্ল্যানটাকে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন দিতে হবে, এবং ইমপ্লিমেন্টেশনটা কিভাবে, মানে একেবারে গ্রাউন্ড লেভেলে কিভাবে ইমপ্লিমেন্টেশন সেটা দেখতে হবে। আমাদের যে অ্যালোকেশনটা করতে হবে, অ্যালোকেশনটা তো আমাদের দেশের চাহিদা হিসাবে করতে হবে, কোথায় কোথায় আমাদেরকে অ্যালোকেশন করতে হবে। আমরা যদি দেখি আমাদের বাজেটটাকে উল্টা করে, কিন্তু এক সময় কিন্তু আমাদের দেশ বাংলাদেশ কিন্তু এটার জন্য বিখ্যাত যে উই হ্যাভ বিন এবল টু রিয়েলি ব্যাটল এগেনস্ট প্রাইমারি হেলথ কেয়ার, বেসিক্যালি যেসব ডিজিজ গুলি আমরা এখন অন্য সব দেশে দেখি, আফ্রিকা সবখানে দেখি যে হ্যাঁ এটা নিয়ে অনেক লড়াই করা হচ্ছে, এইসব ডিজিজ গুলিতে বাংলাদেশ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। ইমিউনাইজেশন বলো তুমি, এবং আমাদের প্রধানমন্ত্রী ইনফ্যান্ট মর্টালিটি রিডাকশনের জন্য উনি ইউএন থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, ম্যাটার্নাল মোর্টালিটি রিডাকশনের জন্য ইউএন থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, ফ্যামিলি প্ল্যানিং, মানে আমরা একেবারে একটা এক্সাম্পল হিসাবে আমরা দাঁড়িয়ে আছি যে আমরা এখন নিয়ারলি রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিতে নিয়ে এসেছি। কোথা থেকে?
হ্যাঁ total তারপর sanitation. সেটা আছে। তো অনেক কিছু আমরা যে পারি না সেটা না, আমরা অনেকখানে কিন্তু আমরা অনেকভাবে we have been able to be very successful. কিন্তু ওগুলি কেন হয়েছে? প্রত্যেকটা প্রোগ্রাম দেখো, প্রত্যেকটা প্রোগ্রামে সরকার সেই সময় সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো পার্টনারশিপ হিসাবে এগিয়ে এসছে, বসেছে, প্রায়োরিটাইজেশন করেছে, প্ল্যানিং করেছে কোথায় কোনখানে যাবে পয়সা যাবে এবং কিভাবে অ্যালোকেশনগুলি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, বিশেষ করে স্পেশাল অ্যালোকেশন দিয়ে ওটাকে প্রোটেক্ট করে রেখেছে যাতে কোনো সমস্যা না হয়, কাজগুলি করা যায়। তো এখন কিন্তু এইসব জায়গায় করতে পারি। তখন একদিকে হয়তো বলতে হবে যে প্রাইমারি হেলথ কেয়ার, অল অফ দিস ইজ রিলেটেড টু প্রাইমারি হেলথ কেয়ার, ইমিউনাইজেশন বলো, ম্যাটারনাল হেলথ বলো, চাইল্ড হেলথ বলো, নিউট্রিশন বলো, সবই, ওয়াটার স্যানিটেশন বলো, সবই কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার। তো সেখানে ইনভেস্টেড গ্রুপ খুব কম ছিল। এখন আমরা কোভিড নিয়ে যাচ্ছি টার্শারি এন্ড সেকেন্ডারি এন্ড টার্শারি লেভেল কেয়ারে। সেখানে মেবি দ্য ইনভেস্টেড গ্রুপ ইজ মাচ মোর দেন উই নো অ্যাবাউট প্রাইমারি হেলথ কেয়ার। তখন কিন্তু দেখো তোমার বিভিন্ন সরকার বিভিন্ন ডোনারের সাথে কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে এসছে, লোন নিয়ে এসছে এবং সেই হিসাবে কাজ করেছে। তো আমরা যে করতে পারি না সেটা তো ঠিক না, আমরা অফকোর্স করতে পারি। তো এখন যেটা তুমি বলছো যে আমাদের শুধু টাকা বাজেটে একটা অ্যালোকেশন দিলেই হবে, সেটা না, কিন্তু বাজেটের অ্যালোকেশন দেয়ার, এখন তো জুন মাস চলে এসছে, বাজেট তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে, ডিক্লারেশন দিয়ে দেবে। যেটা করা উচিত এরপরে একটু বসে চিন্তা করা যে কোন কোন খাতে আমাদেরকে এই বছরের জন্য প্রায়োরিটাইজ করতে হবে, কিভাবে প্রায়োরিটাইজ করব। এবং সেটা শুধু আগে আমাদের বিশ্ববিখ্যাত আমাদের ইকোনমিস্টরা আছেন, প্ল্যানাররা আছেন, তারা সবসময় এই কাজে জড়িত থাকেন। কিন্তু আমি খুব জোরে বলবো যে বেসরকারি খাত থেকে নিয়ে আসা উচিত, রিপ্রেজেন্টেশন নিয়ে আসা উচিত, কারণ ওনারা এবং কমিউনিটি খাত থেকেও রিপ্রেজেন্টেশন নিয়ে আসা উচিত, কারণ ওনারা কাজ করেছেন, গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন এবং ওনারা জানেন যে কোথায় কিভাবে, কোথায় সমস্যাগুলি হতে পারে, কোথায় সমস্যাগুলি হতে পারে না, হোয়াট উড বি দ্য বেস্ট ওয়ে টু মুভ ফরওয়ার্ড, এটা করতে পারে। কিন্তু ওটা একটা ইন্টেনশন থাকতে হবে। আই ডোন্ট নো ইফ দেয়ার ইজ অ্যান ইন্টেনশন লাইক দ্যাট, আই হোপ দেয়ার ইজ, কারণ বাংলাদেশ কিন্তু সবখানে we have been very successful in dealing with tremendous issues. ওরাল রিহাইড্রেশন থেরাপিতে দিয়ে সারা দুনিয়াকে আমরা এত বড় আপনাকে জাস্ট একটা করতে চাই, সেটা হলো যে আমরা আমাদের এই এমনি বিশ্ব ব্যাংকে কাজ করার সূত্রে আমরা দেখি যে বিভিন্ন দেশে আমরা যেটা প্রমোট করার চেষ্টা করতেছি সেটা হলো আপনার বিভিন্ন যে হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্রগুলো, তাদেরকে আপনার ব্রডার অটোনমি দেওয়া, বিশেষ করে পাবলিক ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট, হ্যাঁ, তাদের টাকাটা তাদেরকে ম্যানেজ করতে দেওয়া, যেটা আপনার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এটা ইটস এ প্রুভেন মেজার। হ্যাঁ, এটা দেখা গেছে এফিসিয়েন্সি বাড়ে, কিন্তু অ্যাজ অপোজ টু আমাদের যেমন সেন্ট্রালাইজড সাপ্লাই সিস্টেম, হ্যাঁ, সেখানে দুর্নীতির একটা সম্ভাবনা থাকে, সেখানে সিন্ডিকেশনের সম্ভাবনা থাকে। তা আপনার কি মনে হয় যে আমাদের এই যে বাজেট ডিসকাশন, সেখানে আপনার কিছুটা ডিসেন্ট্রালাইজেশন এবং এম্পাওয়ারমেন্ট অফ হেলথ ফ্যাসিলিটিস নিয়ে একটু কথা বলা উচিত, ভাবা উচিত? না, ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা বাজেট ডিসকাশনের মধ্যে রাখা যাবে না, কারণ যারা অটোনমি দেয়, ফিল্ড লেভেল ফ্যাসিলিটি, সেকেন্ডারি লেভেল ফ্যাসিলিটি, টার্শারি, তো সব লেভেল, অ্যাকচুয়ালি টার্শারি লেভেল ফ্যাসিলিটিতেও যে একটা বাল্ব বদলাতে হবে, সেটা একটা বাল্ব কিনতে হবে, সেটার জন্যও তাদের পারমিশন নিতে হয়। সো ওই লেভেল অফ অটোনমি, ফাইন্যান্সিয়াল অটোনমি, যে এবং আমি এখানে আমার খাতে আমি সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিস থেকে আমি পয়সা পাচ্ছি, সেটা আমি রাখতে পারবো আমার ফ্যাসিলিটিতে, যে আমার ফ্যাসিলিটির কাজ করার জন্য। এর অনেকগুলো প্রশ্ন আছে, এটা করতে হবে তো, কিন্তু এটা তুমি বাজেট ডিসকাশনে আনতে পারো, কিন্তু বাজেট ডিসকাশনে আনলে শুধু হবে না, এটা নিয়ে যারা আসলে পলিসি করে বানায়, যারা এসব ইন্ডিপেন্ডেন্স এন্ড অটোনমি দেয় অর্গানাইজেশন গুলোকে, তাদের সাথে নিয়ে কথা বলতে হবে। এটা এগেন যেটা যে জাহেদা যে কথাটা বললো, যে এটা খুবই কমপ্লেক্স এন্ড কমপ্লিকেটেড একটা ব্যাপার। আমি তো মনে করি যে পলিসি রিফর্মস বাংলাদেশে আমরা কিন্তু আনফরচুনেটলি ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিন্তু আমরা অনেক দেশে এটা করেছি, বিশ্ব ব্যাংক থেকে অনেক দেশে আমরা কিন্তু পলিসি রিফর্মস করেছি, অটোনমি অফ হেলথ কেয়ার পলিসি রিফর্মস, এগুলি অনেক দেশগুলিতে করেছি। সেই দেশগুলি এখন এই যে সেন্ট্রাল এশিয়া বিভিন্ন জায়গায় খুব ভালো কাজ করছে। এখন আনফরচুনেটলি এই ধরনের একটা প্রজেক্ট কিন্তু বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশে হয় নাই। তুমি কি বলতে চাও যে বাংলাদেশে এখনো আমরা প্রাইমারি হেলথ কেয়ার সাপোর্ট দিয়ে যাবো? না, উই হ্যাভ টু মুভ বিয়ন্ড দ্যাট, কিন্তু সেটা এখনো হয় না, এন্ড আই ফিল দ্যাট ভেরি স্ট্রংলি।
যে তুমি বলো অ্যাক্রেডিটেশন অফ ফেসিলিটিস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপ্লয়মেন্ট, প্রায়োরিটাইজেশন, খুব ভালো ভালো আমাদের আছেন যারা মিনিস্ট্রি অফ হেলথের, অ্যাকচুয়ালি বেশ ভালো ভালো ব্রেইনস আছেন ওখানে। ওনাদেরকে শুধু ব্যবহার করতে হবে, ওনাদেরকে সেই লিডারশিপটা দিতে হবে। কিন্তু আমি আমার এটা একটা বিরাট চিন্তা যে ওয়ার্ল্ড ব্যাংক এসব ব্যাপারে কিন্তু এখনো এগিয়ে আসেনি। হয়তো তোমরা করতে পারবে জিয়া, এটা তোমাদের উপরে। ধন্যবাদ আপা। আমার মনে হয় যে এই বাজেট জুন মাসে ডিক্লারেশন আগেই আমরা চেষ্টা করব আরো একটু আলোচনা আয়োজন করার জন্য, যাতে করে আমরা এই এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় বাংলাদেশে হেলথ সেক্টরে, এটা নিয়ে একটু আমরা আলোচনা করতে পারি, যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হোয়াট আর দ্য সোর্সেস অফ ইনএফিসিয়েন্সি, হ্যাঁ, হোয়াট আর দ্য গ্যাপস, হ্যাঁ, এগুলো নিয়ে যদি আমরা একটা মোটামুটি জাতীয়ভাবে একটা আমরা ধারণা পাই, তাহলে হয়তো আমরা সঠিকভাবে রিকমেন্ডেশন আমরা যথাযথ পর্যায়ে পৌঁছাতে পারবো। আজকে আমাদের আলোচনা আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, কিন্তু আমরা আমি শেষ একটা করার কথা আগে বলতে চাই। আপনাদের চারজনের কাছ থেকেই আমি একটা ব্যাপারে খুব ছোট করে শুনতে চাই। সেটা হলো পত্রপত্রিকা, আমি বারবার পত্রপত্রিকার নাম বলছি, পত্রপত্রিকা বা টেলিভিশন, এই যে আমাদের ফোরাম, এই যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম, এখানে যে গ্রুপ পেজ, এখানে আমি পোস্টিং দেখি প্রত্যেকদিন, আপনার অগণিত পোস্টিং আমাকে ব্যথিত করে যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা এত অমানবিক কেন? স্বাস্থ্য তো একটা মানবিক জায়গা, সে মানবিক জায়গাটা আজকে এত অমানবিক হয়ে গেল কেন এই কোভিড কে কেন্দ্র করে? হ্যাঁ, এইটা নিয়ে যদি আপনাদের একটু রিফ্লেকশন, জাস্ট 30 সেকেন্ডের রিফ্লেকশন দেন আপনাদের যার যার পার্সপেক্টিভ থেকে, মানে আমাদের দর্শকরা শ্রোতারা একটু শুনলে ভালো লাগবে। প্রথমেই আমরা যাই তাহলে জাহিদ আপা আপনার কাছে। জাহিদ আপা শুনতে পাচ্ছেন? মিউট হয়ে আছেন। যে আমি যেটা আপা বলবো, এখন বলেন। আমাদের হচ্ছে যে একটা হচ্ছে আমাদের ওই যে মানে কাঠামোগত মানে যে যে মূল্যবোধের অবক্ষয়, যেটা বলবো, যেটা আমাদের আসলে রক্তের মধ্যে মানে আনফরচুনেটলি ঢুকে গেছে। সো আমি মানে ওই জায়গা থেকেই বলবো যে ওই জায়গা থেকেই আসলে মানে একটা মানে ওই যে যখন একটা প্যান্ডেমিক সিচুয়েশনে ওইটা পরিস্ফুট হয়েছে। আর আরেকটা হচ্ছে যে এই যে আমাদের বিভিন্ন প্রত্যেকটা জায়গায় জায়গায় যে একটা দুর্নীতি বা অনিয়মতান্ত্রিকতার যে একটা মানে একটা একটা কাঠামো তৈরি হয়েছে, যেটা আমরা আসলে খুব মেনে নিয়েছি যে এভাবেই দেশটা চলে। সো ওইটা এই মহামারীর সময় ওইটা বের হয়ে এসছে। আর আরেকটা হচ্ছে যে স্বার্থপরতা, এইটা আমার কাছে খুব এবার মনে হচ্ছে যে আমরাই সরকারের জায়গা থেকে হোক, বেসরকারি জায়গা থেকে হোক, বা আমি মানে হ্যাঁ, একটা বাঙালির খুব সহজাত যেমন একটা জায়গা আছে যে আমরা এটাও কিন্তু পেয়েছি যে আমরা যখন ক্রাউড ফান্ডিং এর ডোনেশন মানে পাচ্ছি, আপনারা দেখেছেন বোধহয় একজন ভিক্ষুক যে ডোনেশন কালেক্ট করছে, আমরাও কিন্তু 10 টাকা ডোনেশনও পেয়েছি। সো ওই জায়গাটা যেমন খুব মানবিক একটা জায়গা আছে, কিন্তু আরেকটা জায়গায় আমরা খুব স্বার্থপর হয়ে গেছি। আমি এখন আমার মানে এত একটা মানে জটিল সমস্যার মধ্যে আমরা আছি, তো এখন আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার বন্ধু বান্ধবও যাচ্ছি না। মানে আমার ইমিডিয়েট ফ্যামিলি ভালো থাকলে আমি ঠিক আছি। মানে ওই রকম জায়গায় আমাদের সরকারের মানে আনফরচুনেটলি সরকারও ওই রকম একটা জায়গায় চলে গেছে। সো ওইখানের আমার কাছে যেটা আমি খুব মানে হয়তো আমি খুব স্ট্রেট কাট কথা বলি দেখে হয়তো এগুলা বলা ঠিক না, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। মানে সরকারও ওইরকম একটা জায়গায় চলে গেছে, সরকারের ব্যক্তিবর্গ, যে আমি যদি ভালো থাকতে পারি দ্যাট ইজ ইট। মানে বেসরকারি খাতেও আমরা ওইরকম একটা জায়গায় চলে গেছি। সো ওইরকম আমরা সংঘবদ্ধ হয়ে আসলে এখনো ঝাঁপিয়ে পড়িনি। তো ওই কারণেই আসলে ব্যাপারটা মানে ঝাঁপিয়ে ধন্যবাদ। টিপু ভাই আপনি কিছু বলতে চান? বলতেই হবে এমন কোনো কথা নাই, যদি বলতে চান। সুযোগ যখন দিয়েছেন, একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, and জিয়া প্রথমেই I express my sincere regrets and condolences আপনার আম্মার যা ঘটেছে, এবং এগুলোর পিছনে শুধু একটা সিস্টেমকে দোষ দিলে হবে না, এটার পিছনে বড় একটা ওয়ার্ড, সেটা হচ্ছে স্টিগমা, যেটা আমার মনে হয় একজন টাচ করেছিল সীমা। তো স্টিগমাটা যে কোনো
যে অসুখ যেটা যে কোনো একটা এরকম মহামারী আকারে যখন একটা অসুখ আসে পৃথিবীতে, সেটা আমরা আগে তো ইনফ্লুয়েঞ্জা, প্লেগ এগুলা নিয়ে যে স্টিগমা ছিল এবং সেটার জন্য যে মানুষের রিয়াকশন, সেটাতে যে মানুষের স্বার্থপরতা বা যে সমস্ত কথা জাহিদ আপা বলছেন বেরিয়ে আসে, সেটার সাথে আমাদেরকে মনে রাখতে হবে এগুলো না হয় বহু আগের কথা, আমরা আগের সেই ইনফ্লুয়েঞ্জা, প্লেগ এগুলোর কথা আমরা জানি মহামারী। লেটস লুক এট দ্য মোর রিসেন্ট ওয়ান্স, এবং সেখান থেকে একটা লেসন নিতে হবে। সেটা হচ্ছে যে এইচআইভি এইডস এর যখন শুরু হলো 80-র দশকে, এবং আমি এটার উপরে যখন 2010-15 থেকে শুরু করে প্রায় 2016-17 পর্যন্ত আফ্রিকাতে বিভিন্ন দেশে কাজ করেছি, তখনও যে লেভেল অফ স্টিগমাটা অ্যাটাচ ছিল টু দিস ডিজিজ, ইটস অল বিকজ অফ দ্য ল্যাক অফ নলেজ অ্যাবাউট দ্য ট্রান্সমিশন অফ দ্য কেসেস। এরপরে যখন আমি আইভরি কোস্টে ছিলাম এবং তখন যখন ইবোলা শুরু হলো, the same thing, people's reaction about was all because of the ignorance, and then not only that, the fear attached to it. তো ignorance, সেটার সাথে যদি ভীতিটা যুক্ত থাকে, তখন মানুষ irrational ওয়েতে ব্যবহার করে, বিহেভ করে ইয়েটা। ঠিক একই রকম ঘটনাটা ঘটছে কোভিড নিয়ে, কারণ আপনি প্রথমেই বলেছিলেন যে এটা নতুন ডিজিজ, এবং এই জন্য এইখানে যে স্টিগমাটা, আমি যার জন্য সলিউশন এটা ওভারনাইট হবে না, যে কারণে আপনার আম্মাকে নিয়ে স্কয়ার হাসপাতাল যেরকম ভাবে ব্যবহার করেছে, আই এম সরি টু ব্রিং দ্যাট আপ অ্যাজ অ্যান এক্সাম্পল, ইটস অল বিকজ অফ দ্যাট স্টিগমা এন্ড দ্য ফিয়ার দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ইট। It's not only economical, it's not only money. তো এই জন্য আই থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট, জাহিদা আপা এটার উপর টাচ করেছেন, আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে ওয়াইল অ্যাট দ্য সেম টাইম স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যেরকম নজর দিতে হবে, এই যে এই অসুখটা নিয়ে কোভিড কিভাবে ট্রান্সমিটেড হয় এবং কিভাবে হয় না, যতদিন পর্যন্ত এটা না আমরা আরো ইন্টেন্সিভ ওয়েতে বলছি, ততদিন পর্যন্ত এটা মানুষের মনে ঢুকতে উই অল নো অনেক সময় লাগে। কারণ যতদিন পর্যন্ত এই ভীতিটা না যাচ্ছে এবং কিভাবে ট্রান্সমিটেড হয় না এবং কিভাবে বন্ধ করা যায়, সেখানে যে নিউ নর্ম যেটা নাসিমা বলছিল, যে ফেস মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং করা, এইগুলো সাইমালটেনিয়াসলি যতদিন না যাচ্ছে, এবং এই জিনিসটা বলতে হবে বারবার যে কোভিডে আক্রান্ত হলেই যে মানুষ মরে যাবে এমন কোনো কথা নাই। দ্যাট ইজ ওয়্যার দ্য ডেটা নিডস টু বি শোন, যে না 90% অফ দ্য পিপল ডু নট হ্যাভ এনি কমপ্লিকেশনস, ইভেন 10% যাদের হচ্ছে তাদের অধিকাংশ হয় হয় বৃদ্ধ ক্যাটাগরিতে, অথবা দোজ দ্যাট হ্যাভ আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনস লাইক কার্ডিওভাস্কুলার or renal or diabetes and such diseases. এই মেসেজগুলো বারবার 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 আমার মনে হয় গণমাধ্যমে আসা উচিত বিভিন্নভাবে, তা না হলে এই স্টিগমাটা যতদিন না কাটবে ততদিন মানুষের ইরেশনাল ব্যবহারটা এবং এই যে অ্যাডপশন অফ দ্য নিউ নর্মস such as using social distancing or using mask হবে না। So I will thank you, আমি আসলে ধন্যবাদ দিচ্ছি, and I'm দুঃখিত যে আমি উদাহরণ হিসাবে ইউনাইটেড হাসপাতালের রেসপন্সটা টানলাম, because it is all attached to that stigma, it is all attached to the fear of the unknown, এবং সেটা শুধু বাংলাদেশে না, I just want to say even আমেরিকাতে আমার 50% এর বেশি টাইম কেটে যায় কি অমুক স্কুল থেকে ফোন করছে, অমুক অফিস থেকে ফোন করেছে, oh we had a case of covid that was working in our office, so what, working in your office তাতে কি হচ্ছে, তাই বলে কি পুরো অফিসের সবাই ইনফেক্টেড হয়ে গেছে? No, situations differ. Yes, I would be much more worried যখন একটা নার্সিং হোমে একটা কেস হয় versus as opposed to that একটা অফিসে বা একটা রেস্টুরেন্টে একজন কোভিড পজিটিভ লোক এসেছিল, কি হয়েছে, so what, if you were not in close contact. ওই জন্য I think it is important, এবং এটা হচ্ছে আমেরিকাতে, so there is lot of stigma attached to it. তো শুধু যে বাংলাদেশে ঘটেছে, বাংলাদেশে হয়তো রিয়াকশনটা একটু বেশি রকম হয়ে যায়, যেরকম ওই যে আপনি বলছিলেন রেড ফ্ল্যাগ লাগিয়ে দেয়, ইভেন শুনলাম যে ইভেন মাকে জঙ্গলে ফেলে এসছে, বা ইয়ে হয়েছে বাসার বাইরে রাস্তার ধারে ফেলে এসছে, এরকম হয়তো এইখানে হচ্ছে না, কিন্তু দ্য মাইন্ডসেট ইজ দ্য সেম। কাজে ওখানে অনগোয়িং একটা শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। জিয়া, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ টিকু ভাই, ধন্যবাদ। সীমা আপা, আপনি কিছু বলবেন খুব সংক্ষেপে? হ্যাঁ, আমার একটা বলার অমানবিক ইচ্ছা জায়গাটা ছিল। থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি আমরা, স্বাস্থ্যকে কিভাবে একটু মানবিক করা যায়? আমি একটা অন্য রকমের একটা কথা বলতে চাই, কাইন্ড অফ জাহিদা আপার ইয়ের ওই একই ইয়েতে পরিপ্রেক্ষিতে, যে
আমাদের what we need is voices. আমাদের সবার এটা নিয়ে আলাপ করা দরকার। সোশ্যাল মিডিয়া মেক্স ইট অ্যাভেলেবল গ্রামে গঞ্জে সবখানে। কিন্তু আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যখন আমরা যখন ডিসকাশনটা শুরু করছিলাম নিজেদের মধ্যে, হ্যাঁ, তখন আমাদের ডিসকাশন শুরুটাই ছিল যে গণস্বাস্থ্য কেন্দ্রের টেস্টিং এর জিনিসটা গিট্টুটা কোথায়, এটাকে কি করে আমরা ছাড়াতে পারি যাতে এটা চলতে পারে, এটা মানুষের কাজের জন্য, এটা কেন আটকে আছে, কোথায় আটকে আছে। তো আমরা জাফরুল্লাহ ভাইকে ফোন করলাম যে আমাদেরকে একটু বলেন আমরা কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে এই জিনিসটাকে আনরাভেল করা যায়। উনি বললেন যে আপনারা যদি এটা আলাপ করেন, আপনারা যদি সবাই মিলে যদি আমরা সরকারের কাছে আবেদন করি দ্যাট এটা আমাদের জন্য প্রয়োজন, আমাদের বাংলাদেশের গরিব মানুষের জন্য যেটুকুন ওরা এফোর্ড করতে পারে সেভাবে আমরা একটা টেস্টিং সিস্টেম যদি এসে থেকে থাকে, প্লিজ এটাকে ছেড়ে দেন, প্লিজ এটাকে। যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রীর একটা ফোন কলে সব সম্ভব বাংলাদেশে। তো একটা ফোন কল দিয়ে যদি এই কাজটা হয় তাহলে আমার মনে হয় আমাদের এটা প্রয়োজন। আর অলসো আই স্ট্রংলি ফিল দ্যাট আমাদের এটা নিয়ে আলাপ করা দরকার। তুমি যেটা করছো যে বিভিন্ন একটা সোশ্যাল মিডিয়াতে এটা গেছে এবং এটা আরো বহু গুণে হওয়া উচিত, এবং উই শুড বি ওপেন অ্যাবাউট ইট, উই শুড বি এবল টু স্পিক ফ্রিলি দ্যাট এই সমস্যা ইজ নট দ্য পয়েন্ট, ওয়ে ফরওয়ার্ড, আমরা আগাবো কি করে আমরা এই হরিবল সিচুয়েশন থেকে বেরোবো। সারা পৃথিবীতেই একটা বিরাট ভয়াবহ, আর আমাদের জন্য তো আছেই। সাদিয়া আপা এসছে। ধন্যবাদ। সাদিয়া আপা, শেষ কয়েকটা শব্দ আপনার কাছ থেকে। সরি, আমি মাঝখান দিয়ে আমার ভিডিওর একটা গন্ডগোল হলো। এনিওয়ে, না, আমি জাস্ট খুব অল্প একটা কথা বলতে চাই। যে প্রথমে আমি তো বলতে চাই যে জিনিসটা যে জাহেদা উঠালেন যে এনিথিং গোজ, তাই না, যে হোয়াটএভার ইউ ডু এনিথিং ক্যান গো, সেটা একটা কথা। আমার মনে আছে জাস্ট অ্যাজ এ রেফারেন্স টু দ্যাট, আমি যখন মেডিকেল কলেজ শেষ করে আমি যখন চাকরি করছি তখন হেলথ সার্ভিসেস বিল্ডিং যেটা মতিঝিলে ছিল সেখানে যেতে হলো আমার মেটার্নিটি লিভের পারমিশন নেওয়ার জন্য। তো গেলাম, তখন ইউ ক্যান ইমাজিন আমরা সদ্য পাশ করা, ইন্টার্নশিপ শেষ করা, চারিদিকে খুব নোবেল, আমি মানে আমরা অনেক কিছু করব দুনিয়াতে, অনেক কিছু দেখবো, সেটা নিয়ে একটা সামনে এগুচ্ছি। তো সেই আমার খেয়াল নাই এখন নামটা জানি, একটা খুব মজার একটা নাম ছিল, কি আলফালা বিল্ডিং নাকি, আমি ভুলে গেছি। এনিওয়ে, তো সেখানে গেলাম, তখন অনেকগুলো ডেস্ক যেতে হলো, অনেকগুলো ঘুরতে হলো। ইউ ক্যান সি তখন I'm due in any time, very pregnant, সেই অবস্থা ঘুরছি। একটা ভদ্রলোক, দাঁড়িয়ালা এক ভদ্রলোক, বেশ বয়স্ক ভদ্রলোক, অনেকক্ষণ আমার দিকে তাকে, আমাকে সে দেখলো, সে অনেকক্ষণ, আমি অনেক টেবিলে যাচ্ছি, তারপর সে বললো, মা, একটা কাজ করেন না কেন, আপনি একটু চা খাওয়ার পয়সা দিয়ে দিলেই তো হয়। দ্যাট রিয়েলি স্ট্রাক মি। কারণ আমার তখন পর্যন্ত আমার এই ধারণা ছিল দিস থিংস আর ডিউ টু মি। আমি একটা ছুটি নিব, ম্যাটারনিটি লিভ নিব, বা আমার পেনশন দেখবো, হোয়াট এভার, এটা আমার তো ডিউ, আমি সরকারি চাকরি করছি, এটা আমার ডিউ, এটার জন্য আমার ফ্যাসিলিটেশন কেন করতে হবে। এবং তারপরে চাকরিতে করতে 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 অনেকভাবেই বুঝলাম যে ফ্যাসিলিটেশন করতে হয়। হাউএভার এনজিও দুনিয়াতে যখন আসলাম তখন দেখলাম অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেশন ছাড়াও কিন্তু অনেক কিছু হয়, এবং সেটাই আমাদের চিন্তাধারাটাকে অনেকভাবে প্রভাবিত করলো। এখন জাহেদার কাছ থেকে যে কথাটা শুনি খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের ভেতরে একটা অবক্ষয়ের মতো চলে এসছে, সে এথিক্যাল স্ট্যান্ডার্ড আমাদের কোথায় গেছে। কিন্তু আমার মনে হয় যে মানে এটা খারাপ লাগে, বাট আমার মনে হয় জাস্ট টিপু যে কথাটা বলেছে সেই ধরেই আমাদের একটু এগোতে হবে। সেটা হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ আমাদের আনতে হবে, এবং প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা বিহেভিয়ার চেঞ্জ কাজ করেছি। সব ব্যাপারে তুমি বলো যে ওরাল রিহাইড্রেশন বলো, ইমিউনাইজেশন বলো, মেটার্নাল হেলথ বলো, কত রকম ভাবে, কত টিভিতে কত রকমের ড্রামা, কত কিছু, কত ভাবে মাইকিং করা, অনেক কিছু আমরা জানি, করেছি। উই নো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। এবং এখন ছেলে মেয়েরা নতুন, উইথ টেকনোলজি দে আর ডুইং থিংস ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে। সো আমাদের এক্সপিরিয়েন্সটাই যে কাজ করবে তা না, কিন্তু আমি জানি বিহেভিয়ার চেঞ্জ করা যায়। বিহেভিয়ার চেঞ্জ আমরা করতে হবে, যে এই কোভিডটা কি, স্টিগমাটা কিসের জন্য এখানে আছে। এই যে এইচআইভি এর সাথে যে স্টিগমা, যে টিপু বললো, ইন্ডিয়াতে এইচআইভি প্রোগ্রাম, ন্যাশনাল এইচআইভি প্রোগ্রামটা যখন করলাম, সেইখানেই ওই প্রত্যেকটা স্টেট বাই স্টেট আমরা যে গেলাম,
সেই প্রত্যেকটা স্টেট বাই স্টেট যে স্টিগমাটাকে কিভাবে সরাতে হয়, এটা কিন্তু একদিনে যায়নি। We had to work with different levels of people at different places, different professionals, different non-professional, community members, সকলের সাথে আমাদের কথা বলতে হয়েছে, শিক্ষাবিদদের সাথে কথা বলতে হয়েছে, কাজ করতে হয়েছে। এবং ওনারাই কিন্তু ভালো জানেন, কমিউনিটির লোকরাই কিন্তু ভালো জানে কিভাবে এটাকে করতে হয়। তাদেরকে শুধু আমরা সহায় একটু করেছি, কিন্তু সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন somehow আমি যে দেখি জাহেদার কথা শুনে আমার কাছে যে জিনিসটা আমি জানতাম, পড়েছি কিন্তু বিশ্বাস করি নাই, সেই জিনিসটা এখন আরো সামনে, চোখের সামনে চলে আসছে। বাট I don't think it's time to despair. I think আমাদের সামনে এগোতে হবে, করতে পারি, আমরা করেছি এবং করতে পারি। ধন্যবাদ সাদিয়া আপা, ধন্যবাদ। অবশ্যই আমাদের সামনের দিকে এগোতে হবে এবং আমার মনে হয় যে আমাদের সামনের দিকে এগোনোর জন্য আমাদের বাংলাদেশে এখন বিপুল একটা যুব, আমার মনে হয় ইয়ুথ ফোর্স আছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই আছে। তারা হয়তো কিছুটা গাইডেন্স তাদের দরকার, একটু গাইডেন্স পেলে আমার মনে হয় যে তারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ব্যাপারে অনেক বড় ভূমিকাও তারা পালন করতে পারবে। তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা। জাহিদা আপা, নাসিমা আপা, ফজলে নাসিম, টিপু ভাই, সাদিয়া আপা, আপনাদের চারজনকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকল শ্রোতা দর্শকদের আবার ধন্যবাদ। আমরা আবার আগামী সপ্তাহে শনিবারে ফেরত আসবো একই সময়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ। থ্যাংক ইউ। খোদা হাফেজ, অনেক ধন্যবাদ জিয়া। থ্যাংক ইউ জিয়া।